তো আজকে হচ্ছে 2 আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের ষষ্ঠ ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 27 ধারা থেকে। 27 ধারা দেখেন, বেআইনি সমাবেশ 127 ধারা আর কি, 127 ধারা থেকে 132 ধারা। এটা হচ্ছে আপনার বেআইনি সমাবেশ অথবা আনলফুল অ্যাসেম্বলি। তো বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি সম্পর্কে আলোচনা করা হয়েছে 127 থেকে 132 ধারা পর্যন্ত। তো এটা একটু আন্ডারলাইন করেন যে 127 থেকে 132। যদি কখনো প্রশ্ন আসে যে আনলফুল অ্যাসেম্বলি সম্পর্কে আলোচনা করা হয়েছে 127 থেকে 132, তারপরে দেখেন যে 127 ধারা অনুযায়ী, তার আগে আমি একটু হালকা একটু আলোচনা করে নিই যে আসলে বেআইনি সমাবেশ আসলে কাকে বলে। বেআইনি সমাবেশ হচ্ছে যখন আমাদের দণ্ডবিধির 141 ধারায় বলা হয়েছে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে আপনাদের ওখানে 5টা সাধারণ উদ্দেশ্যের কথা বলা আছে। 5টা সাধারণ উদ্দেশ্য যদি সরকারি কর্মচারীরা ভয় দেখায়, যদি আইন বিরুদ্ধে কোনো কাজ করে, বেআইনি কোনো কাজ করে, চুরি ক্ষতি অন্য কোনো অপরাধ সংগঠন করে, বা কাউকে দিয়ে যে কাজ করতে সে বাধ্য না তারা সেই কাজ করতে বাধ্য করে, বা যে কাজ করতে সে বাধ্য তারা সেই কাজ করা থেকে বিরত রাখে, তাহলে 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে যদি কোনো কাজ করে, সেটাই হয়ে যাবে কি আপনার বেআইনি সমাবেশ। তো বেআইনি সমাবেশ যদি আহ একবার সংগঠিত হয়ে যায়, তাহলে ফৌজদারি কার্যবিধি অনুসারে দেখেন 127 ধারা অনুসারে, এখানে আন্ডারলাইন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 127 ধারা অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার, পুলিশ অফিসারের নিচে একটু লেখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ অফিসারের নিচে একটু দয়া করে লেখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে দেখেন ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আহ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে কে, নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে অথবা কে, পুলিশ অফিসার। পুলিশ অফিসার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারপরে দেখেন, যদি অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ করা না যায়, মানে ধরেন এতই আহ জোরালো যে সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার সাধারণ উপায়ে ছত্রভঙ্গ করতে পারতেছে না, বা জননিরাপত্তার স্বার্থে দেখেন গোল দিবেন সামরিক শক্তি প্রয়োগ করে একটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। তাহলে দেশের বর্তমান পরিস্থিতির সাথে আমরা একেবারে খাপ খাওয়ানো টপিক করতেছি যে সাধারণভাবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দিতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার। আর যদি উনরা ছত্রভঙ্গ করতে না পারে, তাহলে সামরিক শক্তি প্রয়োগ করে এটি ছত্রভঙ্গ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে সামরিক শক্তিটা প্রয়োগের নির্দেশ দিবে কে? সামরিক বাহিনীর লোকজন কি স্বপ্রণোদিত হয়ে আসবে কিনা? না। দেখেন, আন্ডারলাইন করবেন মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে পুলিশ কমিশনার। তো মেট্রোপলিটন এলাকায় কে দিতে পারে? পুলিশ কমিশনার। নির্বাহী সরি মেট্রোপলিটন এলাকার বাইরে সর্বোচ্চ কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। 129 ধারা। তো এই ধারা আপনার মনে না রাখলেও চলবে, এখান থেকে এইভাবে প্রশ্ন আসবে যে মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগের নির্দেশ দিতে পারে কে? পুলিশ কমিশনার। আর মেট্রোপলিটন এলাকার বাইরে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। না, কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এখানে কি একটা জিনিস লক্ষ্য করছেন যে কোন পুলিশ অফিসার কি সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারে? পুলিশ অফিসার ছত্রভঙ্গ করতে পারে, বাট সামরিক শক্তি প্রয়োগের আদেশ কিন্তু পুলিশ অফিসার দিতে পারে না। দিতে পারে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কে? পুলিশ কমিশনার। তো তারপরে যদি আমরা দেখি যে জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাট নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ যে পদ হচ্ছে সে হলো জেলা ম্যাজিস্ট্রেট। এখন আপনি যদি ওইভাবে বলেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও এক ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার মানে এই না যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যা যা করতে পারবে চিফ স্যারও তাই তাই করতে পারবে। দেখেন, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কে? জেলা ম্যাজিস্ট্রেট। জি। তারপরে দেখেন যে গণ উৎপাত অপসারণের জন্য আন্ডারলাইন করবেন শর্তাধীন আদেশ দিতে পারে কন্ডিশনাল অর্ডার ফর রিমুভাল অফ পাবলিক নিউইসেন্সেস জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো পরীক্ষায় যদি আসে
যে গণ উৎপাত অপসারণের জন্য আদেশ দিতে পারে কে? কে পারে বলেন? জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন আপনার কাছে যদি মনে হয় যে গণ উৎপাত আসলে কাকে বলে, গণ উৎপাত মানে হচ্ছে যা আশেপাশের লোকজনের বিরক্তির উদ্রেক করে, তারে অতিষ্ঠ করে তোলে, সেটাই হচ্ছে কি গণ উৎপাত। গণ উৎপাত তো ধরেন বেসুরো গলায় গান গাওয়া, রেগুলার শব্দ দূষণ করা, লাউড স্পিকারে গান চালানো, তারপরে আপনি এমন পোষা আপনার কুকুর বা বিড়াল পালেন যাতে আশেপাশের লোকের কি হয়, সমস্যা হয়। মোটামুটি বিল্ডিং এর কাজ করতেছেন, মানে যে নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া দরকার, আশেপাশে সেইগুলা করেন নাই, এগুলো সবই কিসের অন্তর্ভুক্ত? গণ উৎপাতের অন্তর্ভুক্ত। কেউ ধরেন রাসেল ভাইপার পোষে, তার পেট হচ্ছে রাসেল ভাইপার, তো এটাও এক ধরনের কি হতে পারে, গণ উৎপাত বলে বিবেচিত হতে পারে। তাহলে এখানে আমরা গণ উৎপাত পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে গণ উৎপাত অপসারণের জন্য একটা শর্তাধীন আদেশ দিতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট অথবা কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া দেখি মাসুদ পারেন কিনা যে গণ উৎপাত সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধিতে কত ধারায় বলছে, মিতা মনে আছে? গণ উৎপাত 91 না 92 বলেন? আমিও তো কনফিউজড হয়ে গেলাম, 91 না 92 বলেন তো? আচ্ছা তা আমি দেখে বলি। হ্যাঁ 91, গণ উপদ্রব হচ্ছে 91, আর 92 হলো দাতব্য প্রতিষ্ঠান। জি। সো এছাড়া গণ উৎপাতের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে দণ্ডবিধির 268 ধারায়, এবং শাস্তি বলছে 290 ধারায়। শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড 200 টাকা। তো এই হলো গণ উৎপাতের এ টু জেড। আমরা এখন চলে আসি এখান থেকে যা পেলাম। প্রশ্ন যদি আসে, কি প্রশ্ন আসতে পারে আমি যদি আপনাদের বলি, যে সেটা হলো প্রথমত আসতে পারে যে গণ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে কে? এটা পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এরপরে আসতে পারে যে সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ভঙ্গ করার আদেশ দিতে পারে কে? মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনার, অন্যান্য জায়গা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আসতে পারে যে গণ উৎপাত অপসারণের আদেশ দিতে পারে কে? যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে গণ উৎপাত অপসারণের আদেশ দিতে পারে মেট্রোপলিটন এলাকায়, কে পারে? এই জায়গা মেট্রোপলিটন এলাকা হোক বা না হোক, গণ উৎপাত হইলেই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। সো একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল, 1 নম্বর প্রশ্নটা দেখেন, 2020 সালে মহানগর এলাকার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারে মহানগর এলাকায়। মহানগর এলাকায় কি পারে? মহানগর এলাকায় তো পুলিশ কমিশনার পারে। আরিফ সাহেব এটা একটু আটকায় দেন ভাই, এই দরজাটা আটকানো থাক, এই জানালা খোলা থাক। দেখেন, সো আমরা সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন ভাই। সেলফ প্র্যাকটিসের 1 নম্বরে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ কে দিতে পারে? কে পারে বলেন? এটা এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, আর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পারে। আচ্ছা, তো এছাড়া 4 নম্বর প্রশ্নটা দেখেন, মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে মেট্রোপলিটন এলাকায় কে পারে? পুলিশ কমিশনার। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখেন। আর এছাড়া যদি আমরা দেখি যে মহানগর এলাকার বাইরে, আন্ডারলাইন করেন, মহানগর এলাকার বাইরে সামরিক শক্তি প্রয়োগ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে কে? মহানগর এলাকার বাইরে কে? নির্বাহী, শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু ওখানে বলা নাই মাসুদ। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে আসি দেখেন। এছাড়া 6 নম্বর প্রশ্নটা দেখেন, 6 নম্বরে বলতেছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে সরল বিশ্বাসের সম্পাদিত কোনো কাজের জন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তাকে ফৌজদারিতে সোপর্দ করা হতে সুরক্ষা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? এটা আমরা ওই ভিতরে পড়ি নাই, এটা বলছে 132 ধারায়। আচ্ছা, বলতেছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে সরল বিশ্বাসে সম্পাদিত কোনো কাজের জন্য, ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরল বিশ্বাসে কোনো সমাবেশ ছত্রভঙ্গ করছে, তো এই কারণে পরবর্তীতে উনারে
ফৌজদারি তে সোপরদ করা, মানে উনারে দায়ী করা যাবে না যে আপনি অপরাধ করতেন, তারে সুরক্ষার জন্য ধারা দিছে কত, 132 ধারা। ধরেন এই যে যে আন্দোলন চলতেছে, কোনো পুলিশ অফিসার বা বেআইনি সময় বেআইনি ছত্রভঙ্গ করতে তারা সরল বিশ্বাসে কোনো কাজ করলে তাদের একটা মানে সুরক্ষা দেওয়া হয়েছে 132 ধারায়। তারা তো বলবেই আমার সরল বিশ্বাস ছিল। সব শেষের প্রশ্নটা দেখেন, বিবিআই ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা জারি করতে পারে। এটা নিষেধাজ্ঞা শব্দটা গোল্ডেন, এটা হচ্ছে 142 ধারায়। ফৌজদারি কার্যবিধিতে একটা জায়গায় নিষেধাজ্ঞা জারির কথা বলা আছে, সেটা হলো কত ধারা, 142, গণ উৎপাত প্রতিরোধে। গণ উৎপাত প্রতিরোধে নিষেধাজ্ঞা দিতে পারে কত ধারায়, 142 ধারা, বিবিআই। আচ্ছা, ধন্যবাদ। আমরা চলে এসে দেখেন 144, আসন্ন বিপদ বা উৎপাতের জরুরি ক্ষেত্রে অস্থায়ী আদেশ সমূহ। তো এটা একটু দেখেন, টেম্পোরারি অর্ডার্স ইন আর্জেন্ট কেসেস অর nuisance অর অ্যাপ্রিহেন্ডেড ডেঞ্জার, আসন্ন বিপদ। তো কেন নাই, কেন 144 ধারা আপনার নাই? তো ওই কথার দরকার নাই, আপনি ইংলিশ আপনার যেটা যেটা এই জায়গা আছে আপনাদের নাই, যেটা দরকার সেটা কিন্তু আমি আপনাদের বলতেছি, হয় লেখেন নাইলে আমি কাগজ দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন 144 ধারা আসলে কি? 144 ধারা হচ্ছে যে যে ক্ষেত্রে কোনো এমন কোনো কাজ সংঘটিত হতে যাচ্ছে যাতে আপনার শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে, বা মানুষের স্বাস্থ্য নিরাপত্তার জন্য ওই কাজটা হচ্ছে হুমকি স্বরূপ। এখনো ঘটে নাই, বাট ঘটার কি আছে, সম্ভাবনা আছে। ধরেন এক জায়গায় দুই দল সমাবেশ ডাকছে, তাহলে জানে আওয়ামী লীগ বিএনপি যদি এক জায়গায় দুই দল সমাবেশ ডাকে, তাহলে ওই ওই সময় কি হতে পারে, সংঘর্ষ হতে পারে, এবং সংঘর্ষের কারণে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনার 144 জারি করা হয়। 144 জারি করে মানে 144-এ তার আদেশ দেওয়া হয় যাতে ওখানে উভয় পক্ষ ওই সমাবেশ করা থেকে কি থাকে, বিরত থাকে। অর্থাৎ যে যে অবস্থায় আছে সে যেন সেই অবস্থায় থাকে, কোনো প্রকার আহ সমাবেশ যেন কেউ ওখানে অনুষ্ঠিত না হয়, বা কেউ যাতে সেখানে অংশগ্রহণ না করে। তাহলে এখন দেখেন 144 কে জারি করতে পারে, 144 ধারা কে জারি করতে পারে, দেখেন ফৌজদারি কার্যবিধির 144 ধারার আদেশ জারি করতে পারে, আন্ডারলাইন করবেন, জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে কে পারে, জেলা ম্যাজিস্ট্রেট পারে, অথবা কে, সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো যদি কোথাও থাকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর আর এক অপশনে আছে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে উত্তর কি হবে বলেন, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন 144 ধারার অধীন দায়িত্ব পালন করতে কোনো জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা যদি এখানে এভাবে চিন্তা করি যে 144-এ কিন্তু অ্যাকচুয়ালি আপনার বিচারিক ম্যাজিস্ট্রেটের কিন্তু কোনো ক্ষমতা নাই। বিচারিক ম্যাজিস্ট্রেটের আছে বলেন, বিচারিক ম্যাজিস্ট্রেট কিন্তু 144 জারি করতে পারে না। এখন আপনারা অনেকে মনে করেন যে গত কিছুদিন আগে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী যে কারফিউ জারি করা হয়েছিল, অধিকাংশ আমি এ পর্যন্ত যাকেই জিজ্ঞাসা করেছি সবাই উত্তর দিছে কারফিউ জারি করছে 144 ধারায়, ফৌজদারি কার্যবিধির 144 ধারায়। বাট বিষয়টা কিন্তু তা না, কারফিউ জারি করা হয়েছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974-এর 24 ধারায়, সান্ধ্য আইন। সান্ধ্য আইন, কারফিউর আর এক বাংলা কি, সান্ধ্য আইন। এটা আছে বিশেষ ক্ষমতা আইন 1974-এর 24 ধারায়, এবং ওখানে বলা আছে যে যদি কেউ কারফিউর যে নির্দেশ যদি কেউ ভঙ্গ করে, তাহলে সে 1 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে, 1 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। তো কারফিউ টোটালি আলাদা, আর 144 আলাদা। মহানগরেও হয়, সেটা পুলিশ কমিশনার দেখেন। 144-এ বিরত থাকতে বলছে, ইমার্জেন্সি ক্ষেত্রে 144 জারি করলো, বিরত থাকতে বলছে।
তারপরেও যদি কেউ ধরেন ওই যে উদাহরণটা দিলাম যে সে সমাবেশে অংশগ্রহণ করছে, তাহলে 144 ধারার আদেশ কি করেছে, সে ভঙ্গ করেছে। 144 ধারার আদেশ যদি কেউ ভঙ্গ করে তাহলে সে দণ্ডিত হবে দণ্ডবিধির 188 ধারায়, 188 সেকশন 188 বা 188, যেখানে শাস্তি বলা আছে 6 মাস 1000, 6 মাস 1000 বা 1 মাস 500, 500 না 200, যাই হোক 1 মাস 200 আর 6 মাস 1000। তো আপনি এইভাবে মনে রাখবেন যে 144 ধারার আদেশ ভঙ্গ করলে দণ্ডিত হবে দণ্ডবিধির 188। 44 দুগুণই কত? 44 দুগুণে 188 না? তো 144 ধারার কারফিউ কিন্তু এক জিনিস না। তো দেখেন যে যখন 144 ধারা জারি করা যায়, যখন যদি এমন ম্যাজিস্ট্রেট মনে করে যে 144 ধারার নির্দেশ আইনসঙ্গতভাবে নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা, বিরক্তি, আঘাত বা আঘাতের ঝুঁকি প্রতিরোধ করবে বা নিবারণে কি সহায়তা করবে। আঘাত কি এখনো হয়েছে বলেন? এখনো কিন্তু হয় না। এটা একটা প্রিভেন্টিভ অ্যাকশন, মানে ওই যে আমরা দেওয়ানি কার্যবিধির সময় পড়েছিলাম নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা নিবারণমূলক প্রতিকার না, প্রতিরোধমূলক প্রতিকার না, যাতে ঘটনা এখনো কি ঘটে নাই, যাতে না ঘটে সেই জন্য আগে ভাগে যে প্রতিকারটা নেওয়া, প্রিভেন্টিভ রিলিফ। সো 144 ও ওয়ান টাইপ অফ কি প্রিভেন্টিভ রিলিফ। তারপরে দেখেন মনুষ্য জীবন, স্বাস্থ্য, নিরাপত্তার প্রতি আহ বিপদ সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে কি সহায়তা করবে। তারপরে দেখেন কোন দাঙ্গা হাঙ্গামা সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে। তারপরে দেখেন যে যে ক্ষেত্রে আশু প্রতিরোধ বা দ্রুত প্রতিকার বিধান করতে এমন ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, কোনো কার্য করা হতে বিরত থাকতে এবং যে কোনো ব্যক্তিকে তার দখলীয় বা পরিচালনাধীন কোনো সম্পত্তির ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। তাহলে আমার সহজ কথা হলো যে যে ক্ষেত্রে এমন কোনো কাজ সংঘটিত হতে পারে যে ঘটনার কারণে বা যে কাজের কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্নত হওয়ার কি থাকে, আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে 144 এ আদেশ দিতে পারে। কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। কত দ্বারাই পারে? আমার না কম কেন? তারপরে এইভাবে বলেন না যে এবার 21শে ফেব্রুয়ারি তো 21 তারিখেই পড়লো রে। এখন এরকম বলতেছেন যে 144 ধারার আদেশ কত ধারায় দিবে, চিন্তা করতেছে 144 ধারার আদেশ কত ধারায় দিবে। বলেন। হুম, আপাতত মনে রাখেন জেলা ম্যাজিস্ট্রেট, এইটুকুই শেষ। দেখেন জেনে রাখা ভালো, দেখেন ভাই জেনে রাখা ভালো। দেখেন 144 ধারা জারি জারি করে জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে একটু দেখেন 144 ধারা আদেশ সর্বোচ্চ 2 মাসের জন্য বলবৎ থাকে। সর্বোচ্চ কতদিন? ওই জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারা আদেশ বাড়াইতে পারবে না। উনি যদি একবার দেয় আদেশ কতদিন? 2 মাস। 2 মাসের বেশি হবে না। এখানে একটু ব্র্যাকেটে লেখেন, সবাই লেখেন, সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই মেয়াদ বাড়াতে পারে। সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই মেয়াদ বাড়াতে পারে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 144 ধারা আদেশ সর্বোচ্চ বলবৎ থেকে 2 মাস, কে বাড়াতে পারে? সরকার। কিসের মাধ্যমে? গেজেটের মাধ্যমে। কিন্তু ওই ম্যাজিস্ট্রেট যদি বাড়ায় সেটা হবে অবৈধ। বুঝতে পারছেন? আপনাদের লিখিত পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল যে একজন ম্যাজিস্ট্রেট 144 ধারা আদেশ দেওয়ার পরে এরপরে আবার সে বাড়াইছে, এখন এই তার বাড়ানোর ক্ষমতা আছে কিনা? তার বাড়ানোর ক্ষমতা নাই। সে যদি আদেশটা বাড়ায় তাহলে তার এটা ক্ষমতার কি বলেন অপব্যবহার, অবৈধ হবে। ওই যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে দেখেন জেলা ম্যাজিস্ট্রেটের 144 ধারা আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা যায়। আমার 144 হোক 145 হোক, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে দায়রা জজের কাছে রিভিশন। মনে রাখেন 118 ধারায় শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা দিলে প্রতিকার ছিল আপিল, আর 144 বা 45 যাই হোক না কেন প্রতিকার হচ্ছে কি রিভিশন। তারপরে দেখেন এই ধারার বিধান সমূহ যে কোনো মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। The provision of this section shall not apply to a metropolitan area, অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকায় কোনো ম্যাজিস্ট্রেটকে
144 ধারা জারি করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু মেট্রোপলিটন এলাকায় 144 ধারা জারির ক্ষমতা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 144 ধারার আদেশ মেট্রোপলিটন এলাকায় কে জারি করতে পারে, পুলিশ কমিশনার। তারপরে আপনাদের বইতে যেটা নাই সেটা হলো ম্যাজিস্ট্রেট স্ব উদ্যোগে বা কোনো ব্যক্তির আবেদন ক্রমে 144 ধারার আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারে। এটা ইম্পর্টেন্ট, আপনি লিখলে লিখতে পারেন পুরাতন ভাই, যে ম্যাজিস্ট্রেট স্ব উদ্যোগে অথবা কোনো পক্ষের আবেদন ক্রমে এই 144 ধারার আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারে। ম্যাস কোনো ব্যক্তি মানে যে সংক্ষুব্ধ, হু ইজ এগ্রিভড, ওই আদেশ দ্বারা যে ঘর থেকে বের হইতে পারতেছে না সেই তো সংক্ষুব্ধ। বুঝতে পারছেন? হ্যাঁ, নির্বন্ধকে আমরা রিভিশন করতে পারবো, হ্যাঁ নির্বন্ধ একটা বলে রিড করেন দেখেন বিগত বছরের প্রশ্ন। সো আমরা যদি এখানে দেখি যে 1 নাম্বার প্রশ্নটা দেখেন 2023 সালে এসেছে, আপনাদের পুরাতন বইতে নাই। এখানে একটা প্রশ্ন এসেছে যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 144 ধারার ক্ষমতা বলে আদেশ প্রদান করতে পারেন। কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট। খুব সহজ প্রশ্ন, এই জায়গা তো অপশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটও নাই, অপশনে ছিল প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, জাস্টিস অফ দ্য পিস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট। আরিফ সাহেব আপনি 23 সালের পরীক্ষা ফেল করলেন কেমন, তাই বলেন যে কঠিন তো কিছু দেখি না, যা আসছে সবই তো আমাকে পড়া। বের করলাম কা সেটাই তো করতে হবে। এদের কোনো ধারাই তো আছে। দেখেন 2 নাম্বার দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 144 ধারার বিধানসমূহ কোন এলাকায় প্রযোজ্য হবে না? কোন এলাকা বলেন? মেট্রোপলিটন এলাকায়। তাহলে আবার প্রশ্ন এসে যায় মেট্রোপলিটন এলাকায় হলে প্রযোজ্য না, বাট মেট্রোপলিটন এলাকায় কে প্রয়োগ করতে পারে? পুলিশ কমিশনার। তারপরেরটা এখানে একটা প্রশ্ন আছে যে ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীন প্রদত্ত আদেশ সর্বোচ্চ কতদিন বলবৎ থাকে? কতদিন? 2 মাস। যদি বাড়াইতে হয় কে বাড়াইতে পারে? সরকার। সরকার পারে কিসের মাধ্যমে? গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। আচ্ছা, তারপরে দেখেন 1 নাম্বার প্রশ্নটা, সরি 2 নাম্বার প্রশ্নটা একটু দেখেন। সেলফ প্র্যাকটিসের জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারা আদেশের বিরুদ্ধে নিম্নলিখিত কোন পদক্ষেপটি নেওয়া যায়? জেলা ম্যাজিস্ট্রেট যদি 144 ধারা আদেশ দেয়, আপনার বইতে নাই সমস্যা না, জেলা 144 ধারা আদেশ সমান সমান কি? রিভিশন। 144 বলেন 45 বলেন, প্রতিকার হচ্ছে রিভিশন। কার কাছে? দায়রা জজের কাছে। এবং এখানে একটু লিখতে পারেন যে 144 ধারা আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে। 144 ধারার আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে। 144 ধারার আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে। জি, এখন কথা হচ্ছে যে এই যে 188 ধারায় সে ভঙ্গ করলে এই যে সাথে সাথে দণ্ড পাবে তা না, ওই যে ম্যাজিস্ট্রেটের আদেশকে ভঙ্গ করছে ওই ম্যাজিস্ট্রেটকে আবার বাদী হয়ে মামলা করতে হবে বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে, আমলি আদালতে। তারপরে বিচার টিচার শেষে তারে দণ্ড দিবে 188 ধারায়। 1 মাস 200 ওর পরিচয় মুখে আমি এই পর্যন্ত দেই না। পরে আমার Recording in হ্যাঁ তোকে তো নিয়ে কথা আপনি 188 মামলা করলেন কোন হিসেবে? আচ্ছা, আমরা তো মামলা করছিলাম, আপনি তো অর্ডার দিয়ে দিয়েছেন। আচ্ছা দেখেন সে সে আরিফ সাহেব যে 188 কাহিনী বলতেছে সেটা না, উনি 188 মামলা করছিল ফৌজদারি কার্যবিধির 188, যে জায়গা বলছে যে যে জায়গায় বলা আছে যে আপনার বাংলাদেশি নাগরিক যদি বিদেশে কোনো অপরাধ করে তাহলে বাংলাদেশি আইনে তার বিচার করা যাবে, বা বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজে যদি কেউ কোনো অপরাধ করে তার বিচার বাংলাদেশে করা যাবে। উনি যাইয়ে মামলা করছে ফৌজদারি কার্যবিধির 188 ধারায়, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও সেটা আবার কার্যক্রম গ্রহণ করছে। যেরকম মামলা করছে বিচারকও সেরকম।
দেখেন, দেখেন, হ্যাঁ দেখেন, So, আচ্ছা দেখেন, সো আমরা এখন চলে আসবো ভাই 144 ধারার এ টু জেড। আপনি জানলেন, এখান থেকে প্রশ্ন আসলে যেন ছুটে না যায় যে 144 ধারার আদেশ হচ্ছে আপনার দিবে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সর্বোচ্চ 2 মাস বাড়াইতে পারে কে? সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। আর মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য না, তবে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার পারে। আর 144 ধারা আদেশ যদি কেউ ভঙ্গ করে তাহলে সে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে। তাৎক্ষণিকভাবে সাজা পাবে না, ওই ম্যাজিস্ট্রেটকে বাদী হয়ে আবার কি মামলা করা লাগবে আমলি আদালতে, তারপরে হচ্ছে বিচার শেষে সাজা হবে। এবং এখানে আরেকটা প্রশ্ন আপনারা সামনে পড়বো বা লিখে রাখতে পারেন যে এই যে যে আপনার যে এটা হলো প্রতিরোধমূলক প্রতিকার, মানে প্রতিরোধমূলক 144 ধারা যে আদেশটা দেয় এটা হলো কি প্রতিরোধমূলক, প্রিভেন্টিভ রিলিফ টাইপের। আচ্ছা, সো আমরা চলে আসি, দেখেন স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ। স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ, ডিসপুটস অ্যাজ টু ইমুভেবল প্রপার্টি। যদি স্থাবর সম্পত্তি নিয়ে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, অর্থাৎ আপনারা বেদখল করতে পারে বা বেদখল করে ফেলছে, বা স্থাবর সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হানাহানির কি সম্ভাবনা আছে, অর্থাৎ স্থাবর সম্পত্তি নিয়ে যদি শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে, তাহলে আপনাকে মামলা দায়ের করতে হবে বা অভিযোগ দায়ের করতে হবে কত ধারায়? 145 ধারায়। 145 ধারার মূল থিম হলো, শুনেন, 145 ধারায় বলছে, আমরা রিটার্নের সময় বিস্তারিত করবো। 145 ধারা হচ্ছে কোয়াসি সিভিল জুরিসডিকশন টাইপের, মানে মানে আধা দেওয়ানি এখতিয়ার টাইপের। আধা দেওয়ানি এখতিয়ার নরমালি ফৌজদারি মামলায় কাউরে দণ্ড দেয় মানে হয় কারাদণ্ড পাবে অথবা কি অর্থদণ্ড, কিন্তু এই 145 ধারার মামলায় কাউকে কারাদণ্ড বা অর্থদণ্ড দেওয়া হয় না। 145 ধারার মামলার নেচার হচ্ছে সিভিল টাইপের, পুরোপুরি সিভিল না, অর্ধেক সিভিল। তো কেমনে অর্ধেক সিভিল? ধরেন যদি কাউরে বেদখল করে, তো নরমালি আমরা দখল বেদখল সম্পর্কে আহ, মামলা করে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় করে হচ্ছে আপনার যদি মালিক হোক বা না হোক, বেআইনিভাবে বেদখল করলে 9 ধারা, আর মালিক করতে পারে কত 8 ও 42 ধারা। তো এটা সুনির্দিষ্ট ছাড়াও আপনি যদি আরো দ্রুত প্রতিকার চান, যে আমার একটা দেওয়ানি মামলা করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার, ওই সমন যাবে, লিখিত জবাব দিবে, তারপরে আপনার আপনার ওই যে ইস্যু গঠন হবে, এডিআর ইস্যু গঠন, এই সেই মোটামুটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বাট আপনার অ্যাকচুয়ালি প্রতিকার দরকার হচ্ছে আশু প্রতিকার দরকার, দ্রুত প্রতিকার দরকার। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো ফৌজদারি কার্যবিধির 145 ধারায় প্রসিডিং আনয়ন করতে পারেন বা 145 ধারার পদক্ষেপ নিতে পারেন। 145 ধারার যে পদক্ষেপ, এটা অনেকটা তুলনা করা যেতে পারে যে আমাদের ধরেন যখন খেলার মাঠে ফুটবল খেলায় বা ক্রিকেট খেলায় হঠাৎ একজন আহত হয়েছে, মানে ব্যথা হয়েছে, তো তখন ওই মুহূর্তে তাকে ম্যাজিক স্প্রে করে, মানে একটা স্প্রে দিলে সাথে সাথে ব্যথাটা কি কমে যায়। কিন্তু যখন আবার মাঠের বাইরে যায় তখন কিন্তু আবার ওই আসল ট্রিটমেন্টটি নিতে হবে, অপারেশন এগুলা করতে হবে, সেটা হলো পরের বিষয়। কিন্তু প্রাথমিকভাবে আহ চালিয়ে যাওয়ার জন্য ম্যাজিক স্প্রে যেরকম দেয় সেরকম পদক্ষেপ হচ্ছে ফৌজদারি কার্যবিধির কত ধারা? 145 ধারা। এবং 145 ধারায় শুনেন, যদি কেউ বেদখল হয় তাহলে সে বেদখল হওয়ার 2 মাসের মধ্যে তার মামলাটা করতে হবে। কয় মাস? 2 মাস। তো 2 মাসের মধ্যে মামলা করলে আদালত অনুসন্ধান করে যদি দেখে যে সে 2 মাস পূর্বে তাকে বেদখল করা হয়েছে, তখন তাকে প্রকৃত দখলকারী হিসেবে বিবেচনা করবে এবং তাকে তার দখল ফিরাইয়া দিবে, এবং তাকে বলবে যে যতকাল পর্যন্ত তুমি আইনানুগ পন্থায় বেদখল না হচ্ছ, ততকাল পর্যন্ত তুমি এই দখল বজায় রাখতে পারবে। এখন আইনানুগ পন্থায় বেদখল মানে কি? আইনানুগ পন্থা মানে হচ্ছে তাকে যদি সিভিল মামলার মাধ্যমে বেদখল না করা হয়, ততদিন পর্যন্ত তার দখলে সে বজায় থাকবে। এটা হলো আপনার 145 ধারা। এখন এই 145 ধারার আদেশ অনেকে আমরা ভুলক্রমে এইভাবে মনে করি যে যদি কেউ আসে যে 145 ধারার আদেশের কার্যকাল কতদিন, অনেকে 2 মাস দাগায়। অ্যাকচুয়ালি কি 2 মাস না, 2 মাসের মধ্যে মামলাটা করতে হয়। কিন্তু 145 ধারার আদেশের কার্যকাল তো যতকাল পর্যন্ত তাকে বেদখল করা না হচ্ছে। আর একটা বিষয়, 145 ধারার মামলায় কোনো সত্যের বিষয় দেখা হয় না, মানে কে মালিক এটা দেখার কোনো সুযোগ
নাই। 145 ধারা মামলায় কি দেখতে হবে? শুধুমাত্র দখল, 2 মাস আগে কে দখলে ছিল। আর 145 ধারার মামলার ক্ষেত্রে যদি কেউ 145 ধারার আদেশ ভঙ্গ করে, ওই যে তার দখল বুঝাই দিল, কিন্তু তারে এসে আবার বেদখল করছে, মানে সে 145 ধারার আদেশে কি করেছে? অমান্য করেছে, তাহলে সেই ক্ষেত্রেও তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে দণ্ডবিধির 188 ধারায়। কত ধারায় বলেন? 188 ধারায়। তাহলে আপনি 144 ধারা ভঙ্গ করুক অথবা 145 ধারা ভঙ্গ করুক, পদক্ষেপ তার বিরুদ্ধে অ্যাকশন নিবে কত ধারায়? দণ্ডবিধির 188 ধারায়। এই হচ্ছে, আমি আপনাদের সামারি বললাম, এখন আমরা একটু বিস্তারিত পড়ি। দেখেন, বল দেবেন স্থাবর সম্পত্তি তথা জমি জমা নিয়ে বিরোধ দেখা দিলে, তার ফলে আন্ডারলাইন করবেন শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে, 145 ধারা আন্ডারলাইন করবেন জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আদেশ দিতে পারে। তাহলে কোন 145 মানে কোন ধরনের সম্পত্তি? বলেন তো 144-এ কোনো সম্পত্তি বলছে কিনা? 144-এ স্পেসিফিক কোনো সম্পত্তির কথা বলে নাই, তার মানে স্থাবর অস্থাবর দুইটাই। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারায় প্রসিডিং রুজু করার জন্য নিম্নলিখিত শর্ত পূরণ করতে শর্ত পূরণ হতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি কি কি শর্ত পূরণ হতে হবে সেটা যদি একটু দেখি। 1 নাম্বার যদি দেখি, দেখেন, পুলিশ প্রতিবেদন বা তথ্যের ভিত্তিতে কার্যকর করা। আপনাদের না মিললে সমস্যা, আচ্ছা মিল না মিললে সমস্যা নাই, কথা শুনেন, একই কথা। Recording in progress. আচ্ছা, পুলিশ প্রতিবেদন বা তথ্যের ভিত্তিতে কার্যকর করা। দেখেন যে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে 145 ধারা জারি করতে পারে। সুতরাং এটা একটু বল দিবেন, স্ব উদ্যোগে ম্যাজিস্ট্রেট 145 ধারা জারি করতে পারে না। আপনারা যারা পুরাতন বই একটু লিখে রাখেন যে স্বপ্রণোদিত হয়ে 145 ধারা জারি করতে পারে না, স্ব উদ্যোগে। একা একা 145 ধারা পদক্ষেপ নিতে পারে না, বাট একা একা কিন্তু 144 ধারা পদক্ষেপ নিতে পারে, বুঝে নিয়েন। 145 ধারার আদেশ জারি করতে পারে না, জি। স্ব উদ্যোগে বা স্বপ্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেট 145 ধারা জারি করতে পারে না, কিন্তু 144 কিন্তু পারে। আচ্ছা, তারপরে দেখেন, বরং এই ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্য থাকতে হবে, হয় পুলিশের প্রতিবেদন থাকতে হবে বা অথবা অন্য কোনো তথ্য থাকতে হবে। তারপরে দেখেন, ভূমি নিয়ে কোনো বিরোধ। 145 ধারা জারির জন্য 2টি আবশ্যিক শর্ত হলো, 1 ভূমি পানি বা সেটার সীমানা সংক্রান্ত বিরোধ থাকা। তো যারা পুরাতন বই আছে তারা একটু এইটুকু মনে রাখেন, বিরোধটা হবে কি রিলেটেড? স্থাবর সম্পত্তি বলতে ভূমি পানি অথবা সেটার কি সীমানা। ভূমি পানি বা সেটার সীমানা, মানে ভূমি পানি, পানি বলতে পুকুরের পানি, বুঝতে পারছেন? কলের পানি না, কিন্তু টিউবওয়েলের যে পানি ওই পানি না। আচ্ছা, বিরোধটি ভূমি বা জমি বা জলাশয় বা সীমানা সম্পর্কে হতে হবে। এখন যেটা আপনি লিখবেন, এই তো চলে আসছে কারেন্ট, এখানে দেখেন, এটা একটু লিখেন যার বইতে নাই। অনেকের লেখা আছে যে জমি বা পানি বলতে, এটা ভিভিআই ভাই, যার লেখা নাই সে একটু লেখেন দয়া করে। এখানে জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্য খামার, ফসল, জমিতে উৎপাদিত অন্যান্য দ্রব্য, জমিতে উৎপাদিত অন্যান্য দ্রব্য, এবং কোন সম্পত্তির খাজনা, কোন সম্পত্তির খাজনা, কোন সম্পত্তির খাজনা বা লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। আমি আবার বলি,
জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্য খামার, ফসল, উৎপাদিত অন্যান্য দ্রব্য কোন এবং কোন সম্পত্তির খাজনা বা লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। এটা কেন গুরুত্বপূর্ণ? পরীক্ষায় প্রশ্ন আসবে যে 145 ধারায় জমি বা পানি বলতে নিচের কোনটিকে বোঝাবেন, নিচের কোনটিকে বোঝাবে না। নরমালি আমরা জমি বলতে বোঝাই সবসময় কি স্থাবর সম্পত্তি, কিন্তু এই জায়গায় জমি বা পানি বলতে দেখেন দালান, বাজার, মৎস্য খামার ঠিক আছে, বাট ফসলও বোঝাচ্ছে। জমি বা পানি বলতে জায়গা কি ফসলও বোঝাচ্ছে, আবার কোন সম্পত্তির খাজনা বা লভ্যাংশকেও কি বোঝাচ্ছে। তাহলে আপনি মনে রাখবেন যে 145 দ্বারা মানেই বিরোধটা হতে হবে কি নিয়ে? স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি বলতে ভূমি, পানি বা সেটার কি সীমানা। আচ্ছা একটু অপেক্ষা করেন, এই আমার নেট আসছে কিনা, তাহলে এটা কানেক্ট করি। এই অনলাইনে যারা আছেন ভাই, আপনারা কথা শুনতে পাচ্ছেন? প্লিজ স্যার কথা কেটে কেটে আসতেছে। নেট দুর্বল। স্যার এখন শোনা যায় কিন্তু কেটে কেটে নেট যায়। দুর্বল। আচ্ছা এখন কি একটু সফল হয়েছে? কিছুটা স্যার, এতক্ষণ স্যার, এখন ঠিক আছে স্যার। এতক্ষণ ক্লাস করছি সিমের নেট দিয়ে, কারণ আমাদের কারেন্ট ছিল না। এখন হচ্ছে কারেন্ট আসছে, ওয়াইফাই এর সাথে কানেক্ট করছি। আচ্ছা দেখেন, তাহলে এখানে আপনাদের পুরাতন বইতে এই অংশটুকু নাই, এটা একটু আলোচনায় শুনেন, তারপরে কি লিখতে হবে আমি বলে দিব। দেখেন, দখলদার নির্ধারণ। দখলদার নির্ধারণ 145 ধারার আদেশের অব্যবহিত বল দিবেন পূর্ববর্তী 2 মাসের মধ্যে যে পক্ষকে বলপূর্বক বা বেআইনিভাবে বেদখল করা হয়েছে, আন্ডারলাইন করবেন, বলপূর্বক বা বেআইনিভাবে বেদখল করা হয়েছে, ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখে দখলদার বলে মনে করবে। তারে কয় মাস পূর্বে বেদখল করছে? 2 মাস পূর্বে। তারে কি মনে করবে? তারে দখলদার হিসেবে মনে করবে। তাহলে এখানে একটা জিনিস কমন সেন্স, যে আপনার বেদখল হওয়ার কয় মাসের মধ্যে 145 ধারা মামলা করতে হবে? 2 মাস। আপনি যদি 5 মাস পরে করেন তাহলে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে 145 ধারায় কিন্তু কোনো প্রতিকার পাবেন না, কারণ উনি তদন্ত অনুসন্ধান করে দেখবে সে বেদখল হয়েছে 5 মাস আগে, বাট সে প্রতিকার দিতে পারতো কয় মাস আগে বেদখল হলে? 2 মাস। আচ্ছা আচ্ছা, দেখেন এখন ওই যে যে বেদখল করার হুমকি দিছে, এখন তো বেদখল করে নাই, তাই তো স্বপন সাহেব? ওই 145 ধারার মামলা কিন্তু হুমকি দিলেও হবে, আবার কি বেদখল করলেও হবে। বুঝেন কিনা? সবার একটু ক্লিয়ার করি যে যে বেদখল করার হুমকি দিছে, যদি আমারে হুমকি দেয় তাহলে আমি 145 ধারা মামলা করলে আমি যে দখলদার এই হিসেবে আদালত আমার ঘোষণা দিছে। আর আমি যদি বেদখল হওয়ার পরে মামলা করি তবু 145 ধারা মামলা করলে যদি আদালত দেখে যে 2 মাস পূর্বে আমার বেদখল করা হয়েছে, তাহলে আমার দখল আমাকে কি বোঝাই দিবে। দেখেন তাহলে আমাদের এই 145-এর সাবসেকশন 4 এখানে বলা হয়েছে যে 2 মাস পূর্বে যে দখলে ছিল তাকে প্রকৃত দখলকার হিসেবে আদালত গণ্য করবে। এই 145-এর সাবসেকশন 4টা এটা আমাদের লিখিত পরীক্ষার সময় প্রবলেমেটিক প্রশ্ন সলভ করতে লাগবে। ওই জায়গায় এই যদি 145 রিলেটেড কোনো সমস্যা আসে, এইভাবে আসে যে অমুককে রুবেল ফকিরকে অমুক তারিখে বেদখল করা হয়েছে, রুবেল ফকির এসে 1 মাস পরে গিয়ে আদালতে 145 ধারার প্রসিডিং আনয়ন করছে, এখন আদালত রুবেল ফকিরের পক্ষে গিয়ে আদেশ দিবে কিনা। তাহলে আমার ব্যাখ্যা করতে হবে, আমি বলবো যে যেহেতু জমি, পানি বা স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ, রুবেল ফকির 145 ধারা প্রসিডিং আনয়ন করতে ঠিক আছে, এবং সে বেদখল হওয়ার 1 মাসের মধ্যেই কি করছে? মামলা করছে। তাহলে আদালত দেখবে 145-এর 4-এ যে আদালত যদি দেখে কয় মাস পূর্বে বেদখল হয়েছে? 2 মাস। তাহলে এখানে যেহেতু রুবেল ফকির বেদখল হয়েছে কয় মাস পূর্বে? 1 মাস পূর্বে। তাহলে আদালত রুবেল ফকিরকে কি প্রকৃত দখলকার হিসেবে মনে করবে। এখন সে তো আদালত মনে করলো যে রুবেল ফকির প্রকৃত দখলকার, কিন্তু যে বেদখল করছিল জোরপূর্বক সে তো এখন দখলে আছে। এখন রুবেল ফকিরের দখল বুঝাই দিবে কেমনে, সেটা বলছে 145-এর 6। দেখেন
145 ধারায় যে আদেশ দিতে পারে, 145-6 দেখেন, 145-4 ধারায় যে পক্ষকে ম্যাজিস্ট্রেট দখলে ছিল মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে আইনগত পন্থায় তাকে উচ্ছেদ না করা পর্যন্ত সেই পক্ষকে দখলের অধিকারী মর্মে ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করবে। মানে যে পক্ষ দখল ছিল, কি লিখতে হবে মিতা, টেনশন নিয়ে না, আমি বলে দেবানি। যে পক্ষ দখলে, মানে যে দখলে ছিল সেই পক্ষকে কি করবে, ঘোষণা করতেছে। ওই যে 2 মাস পূর্বে যে দখলে ছিল তারা দখলকারী হিসেবে কি করতেছে, ঘোষণা করতেছে, এবং উক্ত দখলের সকল প্রকার ব্যাঘাত ঘটনা নিষিদ্ধ করে আদেশ প্রদান করবে, বলবে যে তারে কোনো প্রকার কি করা যাবে না, ব্যাঘাত ঘটানো যাবে না। আর সবশেষে বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে দখল পুনর্বহাল করতে পারবে। যারা এই যে যে বেদখল করছিল তারে আবার দখল কি করবে, পুনর্বহালও করতে পারবে। এখন স্বপন সাহেব, আপনি তো দীর্ঘদিন কোর্ট কাছারিতে আছেন, 145 ধারায় ম্যাজিস্ট্রেট কি দখল ফিরাই মানে এখানে তো বিধান আছে, কিন্তু বাস্তবে কি কাউরে দখল ফিরাই দেয়? না, বাস্তবে দখল ফিরাইয়া দেয় না, কিন্তু 145 ধারায় কিন্তু দখল ফিরানোরও কি আছে, বিধান আছে। সেটা বলছে কততে, 145-6। তাহলে স্বপন সাহেব, যে বেদখল হইছে আজকে বেদখল হইলে, তাহলে সে যে 145 ধারায় মামলা করলে তাহলে কি প্রতিকার পাবে? স্বপন সাহেব, আপনি তো কোর্টে যান দীর্ঘকাল, আমি বললাম যে ধরেন আজকে আমার বেদখল করছে, দেখেন বেদখল হওয়ার পরে যদি আমি 145 ধারা মামলা করি তাহলে আমার কি করবে আদালত? স্যার ওই বিবাদী কাছে শুনলাম যে সম্পর্ক করার পর আসার পরে যদি মনে হয় যে না আসলে অপরাধী যখন করা হয়েছে, হ্যাঁ, এইটা যদি তদন্ত করতে আসে যে না ওই যদি সম্পত্তির মালিক করেই আপনার করা হয়েছে, জি, তাহলে ওনার ওই আদেশটা অ্যাবসলিউট করে দেয়, মানে ওনার আদেশটা মানে প্রসিডিং অ্যাবসলিউট, তার আদেশটা হয় প্রসিডিং অ্যাবসলিউট করে। অ্যাবসলিউট করা মানে কি? মানে যেটা চাইছে সেটা এটাই পাইছি। না, এখন আমি যে বেদখল হয়েছে আমার দখল ফিরাই দেবে না? মানে বেদখল করতে পারে না, বে- হুমকি দিছিল। না, আমি বলতেছি যে যদি তো আমরা প্র্যাকটিসে তো করেন যে বেদখল করার হুমকি দিছিল, বাট অ্যাকচুয়ালি 145-এ যে জায়গা বলতেছে এই জায়গা তো বেদখল হওয়ার পরেও আমি 145-এর মামলা করতে পারবো। এবং 145-6 আছে যে ম্যাজিস্ট্রেট যদি তদন্ত করে দেখে যে 2 মাস পূর্বে আমার কি করছে, বেদখল করছে, তাহলে এই যে দেখেন আমার পুনর্বহালের ব্যবস্থা করবে। কিন্তু বাস্তবে প্র্যাকটিসে আপনাকে করে না। অর্ডারে চালানোর মধ্যে থাকে না। আচ্ছা, বাট আপনি এখানে কি করলেন দেখেন, এই জায়গায় কি মানে আমি আমারে হুমকি দিলেও আমি 145 ধারা মামলা করতে পারি, অথবা কি আমার বেদখল করলেও আমি 145 ধারা মামলা করতে পারি। এই সিলেটের রিপোর্টের পরে স্যার সব ওই জেলা প্রশাসন করে দেয়, মানে জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দেয়। ও রিপোর্ট ছাড়া করার কোনো ক্ষমতা তাহলে মিতা যেটা লিখবেন, লিখবেন যে 145-4 লিখবেন যে 2 মাস পূর্বে যে দখলে ছিল তাকে দখলকার মনে করবে। 145-4 দিয়ে লিখবেন যে 2 মাস পূর্বে যে দখলে ছিল তাকে দখলকার হিসেবে মনে করবে। এটা হলো 145-4। মাউস আনতে ভুলে গেছে তো, কি অবস্থা। আর 145-6 লিখবেন, 145-4 লিখছেন যে 2 মাস পূর্বে যে দখল ছিল তাকে কি দখলকার হিসেবে মনে করবে। এলো 145-এর সাবসেকশন 4। আর 145-6 লিখবেন যে তাকে তার দখল ফিরাই দিবে, এটুক লিখলেই হবে, দখল দখল পুনর্বহাল করবে। শুনেন, লিখিত পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে যে অমুককে অমুক তারিখে বেদখল করছে, সে 145 ধারা মামলা করছে, এখন মামলা করলে আদালত কি মনে করতে পারে। তাহলে যদি আপনার, আমি একটা কথা বলি যে যদি 145-এ দখল ফিরাই নাই দিত তাহলে পরীক্ষকগণ কি এই ধরনের প্রশ্ন করতো কিনা বলেন। কিন্তু আপনাদের যে প্র্যাকটিস বলতেছেন, প্র্যাকটিসে বেদখল হইলে তারে আর 145-এর দখল ফেরত দেয় না। হম, ওনরা করে হচ্ছে যে, ওনরা যেটা করে সেটা হলো আপনি এখনো বেদখল হন নাই,
আপনারে হুমকি ধামকি দিছে, তখন আপনি আপনার দখল রাখার জন্য 145 ধারা মামলা করছেন, সেটা করে। বেদখল করে নিয়ে গেছে, অনেক সময় হয় না যে মার্কেটের জমি পাশের দোকানদার ঠেলাঠেলি করে বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি হবে? আমি তো এই বিষয়টাই এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম তানভীর সাহেব, যে আমাদের আমাদের নিজেদের জমি জমা মাইকে দিয়ে গেছিল এই 144 করে। শুনেন, আমি তো এতক্ষণ ধরে সেই কথাই বললাম যে 145-এ বলতেছে, আর একবার বললো শুনেন, যে আমি এই জমিতে আছি, আমারে বেদখল করতে, আমারে বেদখল করার হুমকি দিছে, তখন আমি 145 ধারা মামলা করছি, আদালত আমি যে প্রকৃত দখলকার এটা ঘোষণা করছে। আমাদের কোর্টের প্র্যাকটিসে আছে হলো এইটা, তাই তো, যে আমি আমার দখলে আছি, আমারে দখলকার হিসেবে ঘোষণা করছে 145, কোর্টে এইটা করে। কিন্তু অ্যাকচুয়ালি যদি 145-এ আরো আছে, যে যদি আমি আজকে বেদখল হয়েছি, তাহলে আমি 145 ধারা যদি মামলা করি, এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট উনি অনুসন্ধান করে দেখবে যে 2 মাস আগে কে দখলে ছিল, তাহলে আমারে আমারে এই জমির দখলকার হিসেবে কি করবে, মনে করবে, আর 145-এর 6 আমার দখল আমারে কি ফেরাই দিবে। এটা 145-এ উল্লেখ আছে, কিন্তু আমি আপনাদের যে বাস্তবে যে প্র্যাকটিস আছে, গোপালগঞ্জের কথা বলতেছি, যে গোপালগঞ্জে এরকম কাউরে ফেরাই কি দেয় না, কিন্তু আমাদের 145 ধারায় এই বিধানটা আছে। এখন প্র্যাকটিসে কি থাক না না থাক সেটা ডাজেন্ট ম্যাটার, আমার দেখতে হবে যে ধারায় কি আছে। জি এ ভাই, না না আচ্ছা দেখেন, যাই হোক, দেখেন, জেনে রাখা ভালো, জেনে রাখা ভালোতে আসি। ছয় তো আমার দেওয়ার কাম নাই, 145 লিখলেই হলো, আপনি যা দেখান। দেখেন দেখেন এই বিরোধীয় জেনে রাখা ভালো, দেখেন, বিরোধীয় বিষয়বস্তুর বা সেটার নিকট কোনো প্রকাশ্য স্থানে 145 ধারা, এটাও আপনাদের পুরাতন বইতে নাই, একটা কপি লটকিয়ে দিতে হবে। যে বিরোধীয় বিষয়বস্তু, সেখানকার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, কয়টা কপি লটকিয়ে দিতে হবে? একটা। বিরোধীয় বিষয়বস্তু বা সেটা নিকট 145 ধারা আদেশের আদেশের একটা কপি লটকায় দিয়ে আসবে। এটা উকিল সাহেব যাবে, এটা আর লটকাবে। দেখেন, তারপরে দেখেন 145 ধারা কার্যধারায় কোনো পক্ষ মৃত্যুবরণ করলে, আপনাদের এবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে কোনো পক্ষ মৃত্যুবরণ করলে ম্যাজিস্ট্রেট মৃতের প্রতিনিধিকে উক্ত কার্যধারার পক্ষভুক্ত করতে পারে। আপনি এখানে একটু লেখেন, যারা পুরাতন বই, লিখবেন যে 145 ধারায় কোনো পক্ষ মারা গেলে তার পক্ষভুক্ত করা যাবে, তার বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করা যাবে। 145-এর 7, 145-এর 7 লিখবেন যে 145 ধারার মামলায় কোনো পক্ষ মারা গেলে তার বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করা যাবে। জি 145 ব্র্যাকেটে 7। এবার আপনাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে 145 ধারার মামলায় যদি কেউ মারা যায়, তাহলে মামলা কি অ্যাবেইট হবে নাকি মামলার কার্যক্রম পক্ষভুক্ত করে কার্যক্রম চলবে? পক্ষভুক্ত করা যাবে। নরমালি আমাদের ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি মারা গেলেই মামলা অ্যাবেইট, আর নালিশকারী মারা গেলে মামলা চলবে, ঠিক আছে। কিন্তু 145-এর মামলার ক্ষেত্রে যেই মারা যাক না কোনো, তার যেহেতু দেওয়ানি মামলার মতো, তার যে বৈধ প্রতিনিধি আছে তারা কি করতে পারবে? পক্ষভুক্ত হতে পারবে। এটা বলছে কততে? 145-এর কত বলে? 7। তারপরে দেখেন, তবে এই কার্যধারার উদ্দেশ্যে যদি প্রশ্ন ওঠে যে মৃতর বৈধ প্রতিনিধি কে, সেই ক্ষেত্রে মৃতের বৈধ প্রতিনিধি হিসেবে দাবিকারী সকল ব্যক্তিদের পক্ষভুক্ত করা হবে। 145 ধারা বিষয়বস্তুর কোন সম্পত্তির ফসল বা অন্য কোনো উৎপাদিত দ্রব্য বা প্রাকৃতিক ভাবে নষ্ট হতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি যথাযথ হেফাজত
বা বিক্রয়ের জন্য আদেশ দিতে পারে এবং অনুসন্ধান সমাপ্ত হবার পর সম্পত্তি বা সেটার বিক্রয়লব্ধ অর্থ বিলি বন্টনের আদেশ দিতে পারে। এটার অর্থ বুঝেন? বইতে নাই আপনাদের পুরাতন বইতে। এটা হচ্ছে যে যদি কোনো সম্পত্তি আপনার ওই পচনশীল হয় বা দ্রুত বা প্রাকৃতিক ভাবে নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে, সম্ভাবনা থাকে, তাহলে উনি সেটা কি করবে? বিক্রয়ের নির্দেশ দিবে এবং পরবর্তীতে যখন অনুসন্ধান শেষ হয়ে যাবে এই টাকা পয়সা যারে দেওয়ার দরকার তারে কি বিলি বন্টন করে দিবে। তাহলে আপনি মনে রাখবেন যে 145 ধারার কার্যধারার ক্ষেত্রে যদি কোনো সম্পত্তি পচনশীল হয় তাহলে সেটা কি করবে? বিক্রয় নির্দেশ দিবে। আচ্ছা, আমি আবার বলি, আপনাদের এত 7-8 সবকিছু মনে রাখার দরকার নাই, সাবসেকশন টোটালি মনে রাখারই দরকার নাই, বাট এই জায়গায় দুইটা সাবসেকশন মনে রাখবেন, 145-4, 145-6, আর দরকার নাই। তারপরে দেখেন 145 ধারা কার্যধারার যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন করে ম্যাজিস্ট্রেট সাক্ষী হাজির হবার বা কোনো দলিল বা বস্তু হাজির করার নির্দেশ দিয়ে সমন প্রদান করতে পারে। এটাও গুরুত্বপূর্ণ না। পরে দেখেন 145 ধারায় ম্যাজিস্ট্রেট প্রায় দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে, প্রায় দেওয়ানি এখতিয়ার, যে কথা বলতেছিলাম। ফৌজদারি কার্যবিধির 145 ধারার কার্যক্রম কোনো ফৌজদারি কার্যক্রম না। 145 ধারার গৃহীত কার্যক্রম প্রায় নির্বাহী কার্যক্রম, যার উদ্দেশ্য হলো গণশান্তি প্রতিরোধ করা। এটাও আমাদের গুরুত্বপূর্ণ না। আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এতক্ষণ ধরে পড়ে ফেলেছি। দেখেন, আমরা বিগত বছরের একটা প্রশ্ন আসছিল যেটা বললাম, যেটা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 145 ধারা অনুসারে কার্যধারার প্রতিপক্ষ মারা গেলে কার্যধারা অ্যাবেইট হবে, নথিজাত হবে, স্থগিত হবে, মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে। কি হবে? মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে। 2 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 145 ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়? এটা বলছে ভূমি বিরোধজনিত শান্তিভঙ্গের আশঙ্কা রোধ। ভূমি বিরোধজনিত শান্তিভঙ্গের আশঙ্কা রোধ। আর প্রশ্ন যা আছে পারবেন ইনশাল্লাহ। এখানে আমরা একটু চলে আসি, এখানে একটু লেখেন 146 ধারায় সম্পত্তি ক্রোক। আমরা কতদিনই লিখছিলাম যে ফৌজদারি কার্যবিধিতে সম্পত্তি ক্রোক করে দুইটা ধারায়, কত কত ধারায়? 88 আর কত 146। এখানে 146 ধারায় সম্পত্তিটা কেন ক্রোক করে সেটা হচ্ছে যে যদি ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে দেখে যে কোনো পক্ষই দখলে নাই, যে মামলা করছে সেও নাই, যার বিরুদ্ধে করছে সেও নাই, তাহলে সম্পত্তি কি করবে? ক্রোক করবে। এক্সাম্পশন ঠিক না। হুম। হ্যাঁ, মানে ওইভাবেও বলতে পারেন, অথবা বেদখল হওয়ার পরেও তো করে আর কি। দেখেন, যে ক্ষেত্রে কোনো পক্ষ দেখায় যে বিরোধী বিষয় নিয়ে আর কোনো বিরোধের অস্তিত্ব নাই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 145-এর 5 ধারায় 145 ধারায় প্রদত্ত আদেশ বাতিল করতে পারে। অন্যদিকে 145 ধারায় আদেশের তারিখে কোনো পক্ষ দখলে ছিল না বলে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত গ্রহণ করে, বা কোনো পক্ষ দখলে ছিল সেই পক্ষে নিজে সন্তুষ্ট হতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে 146-এর 1 ধারায় 145 ধারায় বিরোধীয় সম্পত্তি প্রয়োগ করতে পারে, যতক্ষণ পর্যন্ত না উক্ত বিরোধীয় বিষয়ের অধিকারী বা উক্ত বিষয়ের দখল পাওয়ার অধিকারী সেটা কোনো এখতিয়ার সম্পন্ন আদালত নির্ধারণ করে। সহজ কথা, আপনি বলবেন যে কোন পক্ষ দখলে ছিল, এটা যদি আদালত কি নির্ণয় করতে ব্যর্থ হয় তাহলে সম্পত্তি প্রয়োগ করে কত ধারায়? 146 ধারায়। এইটুকু মনে রাখলে হবে যে প্রকৃত দখলকার নির্ণয় করতে ব্যর্থ হলে সম্পত্তি প্রয়োগ করে কত ধারায়? 146 ধারায়। এটা কেটা না নিচে রাখ, এটা কেটে গেছে। আচ্ছা, 1 আর 2 রিসিভার নিয়োগও 146 ধারায়। আমার সাবসেকশন মনে রাখার দরকার নাই, যদি ওই জায়গায় সাবসেকশন বলছে 146-এর 2। এখন সম্পত্তি ক্রোক করলে এটা স্বাভাবিকভাবে আমার মাথায় চলে আসার কথা, ক্রোক করে সম্পত্তি দেখাশোনা করবে কি? দেখাশোনা করতে তো একজন লাগে, তাহলে সেই ক্ষেত্রে রিসিভারও নিয়োগ করবে কত ধারায়? 146 ধারায়। এখন যদি কেউ না জেনে থাকেন যে রিসিভার কে, রিসিভার হচ্ছে আদালত কর্তৃক নিয়োগকৃত এমন কোন ব্যক্তি যে বিরোধীয় সম্পত্তি কি করে? রক্ষণাবেক্ষণ করে। 146-এর 2 ধারা অনুসারে উপযুক্ত মনে করলে ম্যাজিস্ট্রেট প্রকৃত সম্পত্তি বিষয়বস্তু রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করতে পারে, যদি না দেওয়ানি আদালত ইতিপূর্বে বিরোধীয় সম্পত্তি কোনো রিসিভার নিয়োগ না করে। যদি দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ করে তাহলে ইনি আবার রিসিভার নিয়োগ করতে পারবে না। এখানে ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয়েছে। তো আপনি মনে রাখবেন যে রিসিভার নিয়োগ প্লাস সম্পত্তি ক্রোক কত ধারায়? 146।
আচ্ছা, এবার দেখেন সর্বশেষ ধারা, এখানকার একটা ধারা আছে যে স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকোয়ারি। একটু লেখেন, পুরাতন বইতে নাই, ধারা 148 দিয়ে লেখেন স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকোয়ারি। স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকোয়ারি করবে হলো ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট নিজে স্থানীয় অনুসন্ধান করতে পারে কত ধারায়? 148 ধারায়। লোকাল ইনকোয়ারি 148 ধারা। দেখেন, এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে স্থায়ী অনুসন্ধান প্রয়োজন হলে জেলা ম্যাজিস্ট্রেট বা তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে উক্ত অনুসন্ধান করতে প্রেরণ করতে পারে এবং তার পরিচালনার জন্য তাকে প্রয়োজনীয় লিখিত নির্দেশ দিতে পারে। যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুতরাং তার অধস্তন ম্যাজিস্ট্রেট বলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্মে গণ্য হবে। সুতরাং 148 ধারায় জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে তার অধস্তন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় অনুসন্ধান করতে পারে। তো এটা মনে রাখবেন যে স্থানীয় অনুসন্ধান করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট পারবে না। স্থায়ী অনুসন্ধান করবে কে? যেহেতু যিনি আদেশ দিবে তার অধস্তন যে, সেই ম্যাজিস্ট্রেটই করবে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের অধস্তন কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে মানে এই আপনার স্থানীয় অনুসন্ধান করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। কোনটা? জেলা ম্যাজিস্ট্রেট কি বললেন? জি, জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে, জি। আর করবে হলো কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেনে রাখা ভালো, যদি দেখি 144 থেকে 48 পর্যন্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত সকল আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে রিভিশন দায়ের করা যায়। দায়রা আদালতে কি করা যায়? রিভিশন। তারপরে দেখেন, আমাদের 2023 সালে একটা প্রশ্ন আসছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898, লোকাল ইনকোয়ারি করতে পারে কে? কে হবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। 1 নম্বরে 2022 সালে একটা পরীক্ষা আসছে বার কাউন্সিল পরীক্ষায়, যে ভূমি বিরোধের কারণে শান্তিভঙ্গের আশঙ্কায় কোনো প্রকৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করতে পারে কে? যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট রিসিভার নিয়োগ করতে পারে। এখানে অপশনে জেলা ম্যাজিস্ট্রেটও আছে, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছে, বাট অ্যাকচুয়ালি উত্তর হবে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি আপনাদের ওইভাবে, আপনি যদি ওই 146-এর 2 ধারাটা দেখেন, ওখানে নিয়োগের রিসিভার নিয়োগের কথা বলা আছে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওই জায়গায় জেলা ম্যাজিস্ট্রেট নাই। বুঝতে পারছেন? প্রশ্নটা একটু সূক্ষ্মভাবে করছে, যে জেলা ম্যাজিস্ট্রেটও আপনাদের দেশে, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটও দিতে, বাট রিসিভার নিয়োগ করতে পারে শুধুমাত্র কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এইটুকু মনে রাখেন। আর লোকাল ইনকোয়ারি করবে ওকে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর লোকাল ইনকোয়ারির আদেশ দিবে কে? জেলা ম্যাজিস্ট্রেট। আর 145 ধারায় যে কোনো আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? তাতে 145 হোক, 146 হোক, 148 হোক। 146-এ ক্রোকের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। 148-এ স্থানীয় অনুসন্ধানের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। দেখেন, আমরা এখানে সেলফ প্র্যাকটিসের নতুন বইতে 4 নম্বরে একটা প্রশ্ন আসে, বিরোধীয় বিষয়বস্তু বা সেটার নিকটে কোনো প্রকাশ্য স্থানে 145 ধারা আদেশের কয়টি কপি লটকে দিতে হবে? বলছি, কয়টা কপি লটকে দিতে হবে? সর্বনিম্ন একটি। সর্বনিম্ন একটি। সর্বোচ্চ প্রিন্ট করে নিয়ে যাবে, যে করে লাগাইয়ে দিয়ে আসতে পারে। দেখেন 9 নম্বর প্রশ্নটা একটু দেখি। ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয় যে বিরোধীয় বিষয়ে শান্তিভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে তিনি 145 ধারা আদেশ বাতিল করতে পারে আর সম্পত্তি ক্রোকের আদেশ বাতিল করতে পারে, দুইটাই সঠিক। তারপরে দেখেন 11 নম্বর, যে নিম্নলিখিত কোন কারণে ম্যাজিস্ট্রেট 146 ধারা বিরোধীয় সম্পত্তি ক্রোক করতে পারে? যদি কোনো পক্ষই দখলে ছিল না, এটা মনে হয়, আর কোনো পক্ষ দখলে ছিল, সেটা নির্ধারণ করতে ম্যাজিস্ট্রেট অপারগ মানে ব্যর্থ হয়। এই দুইটা ক্ষেত্রে নিয়োগ করতে পারে। যদি আসে যে লোকাল ইনকোয়ারি করে কত ধারায়? 100 কত ধারায় বলেন? 48 ধারা। আর যদি আসে যে 145 ধারার বিরুদ্ধে, আপনি রিভিশন করবেন কোথায়? দায়রা আদালতে রিভিশন, বা দায়রা জজের কাছে রিভিশন। আর হচ্ছে যে 145 ধারা আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? 188 ধারায় দণ্ডিত হবে। এই ছিল মোটামুটি আমাদের 144 এবং 145। অনলাইনে এবং অফলাইনে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করতে পারেন 144-45 থেকে।
আচ্ছা, তাহলে আমি একটু 145 যদি বলি, দেখেন যে 145 হলো স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ। জমি, পানি, সীমানা। জমি, পানি বলতে ফসল, সম্পত্তির মুনাফা, লভ্যাংশ, এগুলাকেও বোঝানো হবে। 145 ধারায় মামলা যদি করে, এটা 145 ধারার আদেশ স্বপ্রণোদিত হয়ে দিতে পারে না, স্বপ্রণোদিত হয়ে দিতে পারে না। আর 144 ধারায় স্বপ্রণোদিত হয়ে দিতে পারে। 144 ধারা স্থাবর অস্থাবর উভয়, 145 ধারা শুধুমাত্র স্থাবর। 145 ধারা প্রসিডিং আনয়ন করলে 145-4 বলছে যে ম্যাজিস্ট্রেট দেখবে যে 2 মাস পূর্বে কে দখলে ছিল, তাকে প্রকৃত দখলকার মনে করবে এবং তাকে দখলকারী হিসেবে ঘোষণা করবে 145-6। তার দখলে পুনর্বহাল করবে, এটাও 145-6। যদি ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে দেখে কে দখলে ছিল তা উনি ব্যর্থ হয়েছে নির্ণয় করতে, তাহলে প্রয়োগ করবে 146 ধারায়। রিসিভার নিয়োগ করবে কত? 146 ধারায়। এবং মনে রাখেন, রিসিভার নিয়োগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর স্থানীয় অনুসন্ধান করতে পারে, আদেশ দিবে জেলা ম্যাজিস্ট্রেট, করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 148। আর 144, 144, 45, 46, 48 যে আদেশই দেখ না কেন, দায়রা জজের কাছে কি হবে? রিভিশন। আর 144, 45-এর আদেশ যদি কেউ ভঙ্গ করে, তাহলে সে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? কত বলেন? 188 ধারায় দণ্ডিত হবে। আর একটু বিরতি, 5 মিনিটের বিরতি। আমরা এখন পড়ব ফৌজদারি মামলা দায়ের এবং পরবর্তী কার্যপদ্ধতি। আমরা ফৌজদারি কার্যবিধির ধরেন এখন আসল জায়গায় প্রবেশ করলাম, যে একটা ফৌজদারি মামলা কিভাবে দায়ের করা হয় এবং দায়েরের ক্ষেত্রে কোন কোন বিধিবিধান অনুসরণ করতে হয়। তো আমি যদি একটু এমনিতে আলোচনা করে নিই, সেটা হচ্ছে যে ফৌজদারি মামলা 2 ভাবে দায়ের করা যায়, একটা হলো থানায়, একটা হচ্ছে আপনার আদালতে, ম্যাজিস্ট্রেটের নিকট। তো থানায় নর্মালি যদি আপনি থানায় যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কে যে মামলার সূচনা হয় থানায়, সেটাকে বলে এফআইআর এর মাধ্যমে সূচনা হয়, এফআইআর, তারপরে সেটা বলে জিআর মামলা। আর থানায় যদি আমল অযোগ্য অপরাধের সংবাদ দেওয়া হয়, তাহলে সেটাকে জিডি হিসেবে রেকর্ড করে পরবর্তী যে মামলার সূচনা হয় সেটা হলো নন জিআর মামলা। তাহলে থানায় আপনি আমলযোগ্য অপরাধের সংবাদ দিলে এক ধরনের মামলা, আমল অযোগ্য অপরাধের সংবাদ দিলে এক ধরনের মামলা। কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে কোর্টে এসে এটা আপনি আমলযোগ্য দেন অথবা আমল অযোগ্য দেন, উভয় ক্ষেত্রেই নাম হচ্ছে সিআর মামলা, কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস। কিন্তু থানায় আমলযোগ্য দিলে জিআর, আর আমল অযোগ্য দিলে কি? নন জিআর। এখন আরেকটু যদি বিস্তারিত ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে ধরেন এখন আমাদের এখানে যদি একটা আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়, এখন যারা আবার আমলযোগ্য বুঝেন না তাদের জন্য বলি যে আমাদের ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 3য় কলামে বলা আছে যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে সেগুলারে বলা হচ্ছে আমলযোগ্য অপরাধ। আরো যদি বিস্তারিত ব্যাখ্যা চান, তাহলে যে অপরাধের সাজা 2 বছরের বেশি সেটা হচ্ছে কি? আমলযোগ্য। তাহলে এখানে একজন আরেকজনে ধরেন এমন ঘুষি দিয়েছেন তার দাঁত 2টা পড়ে গেছে, তো এটা আমলযোগ্য অপরাধ। এখন আমলযোগ্য অপরাধ আপনি থানায় গিয়ে অভিযোগ দিলেন, দেওয়ার পরে এখন আপনি থানায় গিয়ে অভিযোগ আপনি মৌখিক আকারেও দিতে পারেন অথবা আগে থেকে লিখিত আকারেও নিয়ে যেতে পারেন। এখন যদি আপনি আগে থেকে লিখিত আকারে নিয়ে যান সেটা তো এজাহার, ঠিক আছে। আর মৌখিক আকারে নিয়ে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে একজন অফিসার ওইটা লিখবে, আপনি বলবেন সে লিখবে, লেখার পরে আপনার আবার ওইটা কি পড়ে শোনাবে, শোনানোর পর ওই জায়গায় আপনি আবার সিগনেচার করবেন, এটাও এজাহার। তো যেটা আপনি নিয়ে যাচ্ছেন এটা হলো এজাহার, সেটা মৌখিক হোক অথবা লিখিত হোক। পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি যদি মনে করেন যে না এই ঘটনার সত্যতা আছে, তাহলে তিনি ওই এজাহারটাকে এফআইআর হিসেবে রেকর্ড করবেন ফৌজদারি কার্যবিধির 154 ধারায়, এফআইআর হিসেবে রেকর্ড করবেন। তো এফআইআর হিসেবে রেকর্ড করলে এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য কি? এজাহার মানে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আছে এজাহার, যখন এজাহারটা অফিসিয়ালি রেকর্ড হয়ে গেল তখন ওটা হয়ে গেল কি? এফআইআর। তো এফআইআর এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও সিগনেচার করে, আবার যিনি এফআইআরটা দায়ের করলেন সংবাদদাতা ইনফরমেন্ট তিনিও সিগনেচার করবেন, 2 জন। এখন এফআইআর হলে এটাকে এফআইআর কেস বলে বা পুলিশ স্টেশন কেস বলে, কি বলে বলেন? এফআইআর কেস বা পিএস কেস, পুলিশ স্টেশন কেস। যখন এই এফআইআর এর যে পুলিশ স্টেশন কেসটাকে যখন আপনি ওই যে কোর্টে গিয়ে জিআর রেজিস্টার মানে যে বইতে নিবন্ধিত করা হবে, তখন এটা হয়ে যাবে আপনার জিআর কেস বা জেনারেল রেজিস্টার্ড কেস।
ওখানে একটা বই আছে, ওই বইতে যখন এটা নিবন্ধিত হয়ে যাবে পুলিশ স্টেশন কেস, তখন এটার নাম হয়ে যাবে জিআর কেস বা জেনারেল রেজিস্টার্ড কেস। বুঝতে পারছেন? তাহলে এজাহার যখন রেকর্ড হয় নাম হয় এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস। পুলিশ স্টেশন কেস যখন ওই কোর্টে গিয়ে যে বই আছে সেখানে নিবন্ধিত হয়, তখন পুলিশ স্টেশন কেসটা হয়ে যায় কি জিআর কেস। ঠিক একইভাবে থানায় যখন আমল অযোগ্য অপরাধের তথ্য জানানো হয়, আমল অযোগ্য কি? একজন আর একজনকে ধরেন পুলিশের একজন আর একজনকে মানহানিকর বক্তব্য প্রকাশ করেছেন, মানহানিকর বক্তব্য প্রকাশ করা আছে, আপনার আমল অযোগ্য। তাহলে আপনি থানায় যদি এই অপরাধের অভিযোগ জানান, তখন আর এফআইআর হিসেবে রেকর্ড করবে না, সেটা করবে হচ্ছে আপনার জিডি, জেনারেল ডায়েরি এন্ট্রি। জিডি হিসেবে রেকর্ড করার পরে ওই সংবাদদাতাকে আবার ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তাহলে পুলিশ তদন্ত করতে পারবে। এইভাবে যে মামলার সূচনা হয় তাকে বলে নন জিআর। আর ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আপনি থানায় যান নাই, সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে গেছেন, সেটা জিআর হোক অথবা নন জিআর, সরি সেটা আমলযোগ্য হোক অথবা আমল অযোগ্য হোক, তাহলে সেই ক্ষেত্রে যে মামলার সূচনা হয় সেটাকে বলে নালিশি মামলা বা কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে আমলযোগ্য আমল অযোগ্য থানায় গেলে নাম এক এক রকম, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে গেলে আমলযোগ্য আমল অযোগ্য যাই হোক না কেন উভয় ক্ষেত্রেই নাম কি জিআর মামলা। মানে ডিগ্রি হিসেবে মানে সরি যে এমএস হিসেবে ই করে টাইম ডিউরেশনটা কত? 24 ঘন্টা? কোনটা? এফআইআর থেকে যে ওই জায়গায় কোনো টাইম নাই, ওটাতে রেকর্ড হয়ে গেলেই কোর্টে। সাথে সাথে হ্যাঁ জি। আচ্ছা দেখেন তো, আমরা একটু পড়া শুরু করি। যে যে কোনো ব্যক্তি গোল দিবেন দুইটি উপায়ে ফৌজদারি মামলা দায়ের করতে পারে। সো একবার পরীক্ষায় এসেছিল যে কোন দুইটা ধারায় ফৌজদারি মামলা দায়ের করা হয়। ওখানে ধারা ছিল 154 আর একটা ছিল 200 ধারা। নালিশি মামলা দায়ের করা হয় অ্যাকচুয়ালি কত ধারায়? 200 ধারায়। আর এফআইআর দায়ের করা হয় কত ধারায়? 154 ধারায়। তিনি কোনো অপরাধ সংগঠন বিষয়ে পুলিশের নিকট সংবাদ প্রদান করতে পারে বা তিনি ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করতে পারে। অর্থাৎ তিনি থানায়ও যেতে পারেন অথবা কোথায় কোর্টেও যেতে পারেন। থানায় পুলিশের নিকট বল দিবেন আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে আন্ডারলাইন করবেন 154 ধারার পদ্ধতি অনুসরণ করে। অর্থাৎ আপনি যদি থানায় কত ধারায় আর যদি আমলযোগ্য অপরাধের সংবাদ দেন তাহলে অনুসরণ করবে 154 ধারায়, এবং বল দিবেন আমল অযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে 155 ধারা অনুসরণ করবে। তাহলে আমলযোগ্য দিলে অনুসরণ করবে কত? 154, আর আমল অযোগ্য দিলে 155। অন্যদিকে কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট আমলযোগ্য আন্ডারলাইন করবেন বা আমল অযোগ্য উভয় অপরাধ বিষয়ে নালিশ দায়ের করতে পারে। ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য দিতে পারে আবার কি আমল অযোগ্য দিতে পারে। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন 200 ধারার পদ্ধতি অনুসরণ করবেন। কত ধারায়? 200 ধারায়। এই কারণে যদি বলা হয় থাকে যে নালিশি মামলা দায়ের করা হয় কত ধারায়? 200 ধারায়। যদি আপনারা বলে যে ইয়া মামলা এফআইআর দায়ের করা হয় কত ধারায়? 154। যদি বলে জিডি দায়ের করা হয় কত ধারায়? 155। দেখেন প্রকৃতপক্ষে পুলিশের নিকট অপরাধ সংগঠন বিষয়ে সংবাদ দেওয়া হোক বা ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হোক, চূড়ান্তভাবে ম্যাজিস্ট্রেটই আন্ডারলাইন করবেন 190 ধারার অধীন অপরাধটি আমলে নিবে। অর্থাৎ আপনি থানায় যান বা না ম্যাজিস্ট্রেটের কাছে যান, ওই বিষয়টা আবার পরবর্তীতে আমলে নিবে কে? ম্যাজিস্ট্রেট। তো আমলে নেওয়ার জন্য মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকটই প্রেরণ করা হয়। আমলে নেই কত ধারায়? 190 ধারায়। তাহলে আমরা এখানে একটা শখ আছে দেখেন, ফৌজদারি মামলা দায়ের, যে আমরা যদি এইভাবে দেখি এখানে দুইটা হাত দেখেন, যে প্রথমে আছে যে যে পুলিশকে আমলযোগ্য অপরাধের সংবাদ দেয় কত? 154। আর আমলযোগ্য কত? 155। আর যদি আপনি এখানে যান যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের বা ম্যাজিস্ট্রেটের নিকট নালিশের মানে জবানবন্দি গ্রহণ, উভয় ক্ষেত্রেই সিআর মামলা কত? 200 ধারা। তবে দুইটা হাত দুইটা হলেও দুই হাত পরবর্তী আবার এক জায়গায় হয়ে যাচ্ছে। কোনটা? ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া, এটা কত? 190। 190। তাহলে এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় যদি তথ্য দেওয়া হয় কোন পদ্ধতি অনুসরণ করা হবে? 154। আমল অযোগ্য হইলে 155। রুবেল বলেন তো আমলযোগ্য আমল অযোগ্য এটা কেমনে বুঝবেন? কোথায় আছে? স্যার এটা তো যদি ওই আজাদ মেয়াদ বলবি সরি কোন জায়গা আছে তাই করে। স্যার ওটা আসলে দ্বিতীয় তফসিলের তৃতীয় কলাম স্যার। দ্বিতীয় তফসিলের তৃতীয় কালাম। এখন ওই জায়গায় কিন্তু রুবেল সাহেবরে বলি যে ওই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি আপনার
উল্লেখ নাই। আরিফ সাহেব ওই যে একটা মাউস নিয়ে এসে একটু নিয়ে আসেন যে আরিফ সাহেব, ওখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওই আমলযোগ্য নাকি আমল অযোগ্য এই কথাটার কিন্তু উল্লেখ নাই। তাহলে ওই জায়গায় কি আছে রুবেল বলেন। ভাই তানভীর সাহেব বলেন তো। স্যার স্যার তৃতীয় কলামে ওখানে আমলযোগ্য বা আমল অযোগ্য শব্দটা নাই, ওখানে স্যার কি আছে এক বলেন। স্যার মে নট আছে একটা স্যার, আর আছে এটা আছে অআমলযোগ্য স্যার, আর আছে মে থাকলে স্যার আমলযোগ্য স্যার। আচ্ছা, মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট যদি থাকে তাহলে মনে করতে হবে এটা আমলযোগ্য, আর মে নট জি অথবা স্যার, শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট এটা মনে করতে হবে আমল অযোগ্য। আমল অযোগ্য। জি স্যার, জি স্যার। তুষার কিন্তু আমাদের সাথে আছে প্রায় ভারত থেকে, উনি নীলফামারী থেকে আছে। নীলফামারী না তুষার? জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ দেখেন, সো দেখেন যে নিম্নে পুলিশের নিকট মামলা দায়ের এবং ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়েরের পদ্ধতি আলোচনা করা হলো এবং উক্ত মামলা দায়েরের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করা হলো। আপনি আপাতত এটার মধ্যে দেখেন যে থানায় গেলে এক একটার ক্ষেত্রে এক এক নাম, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে গেলে সিআর মামলা। তো বিগত বছর প্রশ্ন যদি আমরা দেখি, দেখেন 14 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছে যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন দুইটি ধারার অধীনে ফৌজদারি মামলা দায়ের করা যায়? কোন দুইটা ধারা বলেন? 154 সাথে কত 200 বলেন তো এই জায়গা। 154-তে কি মামলা? জিআর মামলা, মানে যে এফআইআর রেকর্ড হয়। আর 200 ধারায় কি? জিআর মামলা। ঠিক আছে, আচ্ছা। তারপরে এই পাশে চলে আসেন, দেখেন এখানে আর একটা ছক আছে যে পুলিশের নিকট মামলা দায়ের করলে কোথায় কি হয়। পুলিশের নিকট মামলা দায়ের আমলযোগ্য অপরাধের সংবাদ দেয় কত? 154, আর আমল অযোগ্য দেয় কত? 155। তারপরে দেখেন আমলযোগ্য মামলার ক্ষেত্রে তদন্ত করবে 156 ধারায়, 156। তাহলে 154-র সাথে সম্পর্ক আছে কার? 156। আর আমল অযোগ্য মামলার ক্ষেত্রে কত? 155-2। আচ্ছা, তাহলে ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী পুলিশকে আমলযোগ্য বা আমল অযোগ্য উভয় ধরনের মামলা বা অপরাধ সংগঠনের সংবাদ প্রদান করা যায়। পুলিশকে আমলযোগ্য অপরাধের বা কগনিজেবল অফেন্সের সংবাদ দিলে তা 154 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে, এবং অন্যদিকে আমল অযোগ্য অপরাধের বা নন কগনিজেবল অফেন্সের সংবাদ দিলে সেক্ষেত্রে কত ধারা অনুসরণ করে? 155 ধারায়। এখন আর একটা বিষয় হচ্ছে যে পুলিশে যখন আপনি 154 ধারায় সংবাদ দিলেন, উনি এফআইআর রেকর্ড করলো, তখন তদন্ত করবে 156-তে, ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই। কিন্তু যখন আপনি আমল অযোগ্য অপরাধের দিবেন, অনুসরণ করবে কত? 155। 155 আবার তখন ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে 155-2-এ। বুঝতে পারছেন? অর্থাৎ আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে না। আচ্ছা, এখানে দেখেন 154 ধারা আমলযোগ্য মামলার সংবাদ, ইনফরমেশন ইন কগনিজেবল কেসেস। একটা মজার বিষয় হলো যে যদিও আমরা জানি যে এফআইআর সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির 154 ধারায়, কিন্তু 154 ধারা যদি আপনি তল্লাশি তন্ন তন্ন করে তল্লাশি করেন, ওখানে এফআইআর শব্দ কোনো নাই, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট নাই। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এফআইআর শব্দটি 154 ধারায় কয়বার উল্লেখিত হয়েছে, একবার না, তাহলে আপনি বলতে পারেন যে এফআইআর তাহলে আসলো কোথা থেকে? এফআইআর আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পুলিশ তো অ্যাকচুয়ালি কাজ করে ফৌজদারি কার্যবিধির সাথে ওনার পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, এই দুইটার সমন্বয়ে কাজ করে। বুঝতে পারছেন? তাহলে দেখেন আমলযোগ্য অপরাধ এবং আমলযোগ্য মামলা সংগঠন সম্পর্কিত প্রত্যেকটি তথ্য পুলিশ ফৌজদারি কার্যবিধির 154 ধারায় গ্রহণ করে। আমলযোগ্য অপরাধ সংগঠনের তথ্য পুলিশের নিকট গোল দিবেন মৌখিক বা লিখিত আকারে প্রদান করা যায়। কোন ভাবে যায়? মৌখিক বা লিখিত। আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি, সেটা 154 ধারায় বিধান করা হয়েছে। তারপরে আমরা দেখি 154 ধারায় বলা হয়েছে যে আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কিত প্রত্যেকটি তথ্য থানার আন্ডারলাইন করেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট গোল দিবেন মৌখিকভাবে প্রদান করা হলে। আমরা জানি মৌখিকভাবে প্রদান করা যায়, আবার কি লিখিতভাবে প্রদান করা হয়। বাট যদি মৌখিকভাবে প্রদান করা যায় তাহলে কি হবে? তিনি আন্ডারলাইন করেন বা তার নির্দেশনায় লিখিত আকারে লিপিবদ্ধ করবে বা করাবে। তিনি অথবা তার নির্দেশনায় কেউ এটা কি করবে? লিখিত আকারে লিপিবদ্ধ করবে বা করাবে। তারপরে এবং সংবাদদাতাকে পড়ে শোনাবে।
সংবাদদাতারা কি করবে বলেন? পড়ে শোনাবে। এবং এমন প্রত্যেকটি সংবাদ তার লিখিত আকারে দেয়া হোক বা লিখিত আকারে লিপিবদ্ধ করা হোক, বল দিবেন সংবাদদাতা কর্তৃক স্বাক্ষর করবে। এই জায়গায় স্বাক্ষর করবে কে? সংবাদদাতা। এবং থানায় রক্ষিত বহিতে বা সরকার কর্তৃক নির্ধারিত ফর্ম অনুসারে, এই নির্ধারিত ফর্মের নিচে লেখেন বিপি 27, যদিও পরে লেখা আছে বাট এই জায়গায় আপনি একটু লেখেন, এই যে নির্ধারিত ফর্ম যেটা, এটার নাম হলো বিপি 27। কি নাম? বিপি ফর্ম অনুসারে উক্ত তথ্যের সারমর্ম কি করবে? লিপিবদ্ধ করবে। তো এই জায়গায় একটা জিনিস লেখেন, আমি একটু লেখাই দিয়ে যাই আগে থেকে, যে না পরে লেখাই। দেখেন, এজাহার কাকে বলে? এজাহার আমলযোগ্য অপরাধ সংগঠনের মৌখিক বা লিখিত তথ্য যা প্রাথমিকভাবে পুলিশের নিকট পৌঁছায় তাই হলো প্রাথমিক তথ্য। আন্ডারলাইন করবেন, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 243, যদিও ধারা লেখছে বাট অ্যাকচুয়ালি বলে প্রবিধি। সো হ্যাঁ, সো যদি আপনারে বলে যে এফআইআর শব্দটা আছে তাহলে কোথায়? 243 প্রবিধি বা বিধিতে, এটা আছে হচ্ছে আপনার পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের 243 প্রবিধিতে। তারপর দেখেন, আমলযোগ্য অপরাধ সংগঠনের প্রাথমিক তথ্য সম্পর্কে আন্ডারলাইন করেন পরিচিত ব্যক্তি, মানে যিনি ঘটনাটি দেখেছে বা শুনেছে তিনি মৌখিক বা লিখিত আকারে থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট সংবাদটি দিতে পারে। এই জায়গায় যদি একটা হত্যাকাণ্ড সংঘটিত হয় তাহলে যে মারা গেছে তার আত্মীয়কে কি এফআইআর দায়ের করতে হবে না কে দায়ের করতে পারে বলেন? ওই যে পরিচিত ব্যক্তি যিনি দেখেছে অথবা শুনেছে তার যে আত্মীয় হতে হবে এমন কোনো কথা নাই। তারপরে দেখেন, সংবাদটি মৌখিক আকারে দিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বা তার নির্দেশনায় লিখিত হবে, আন্ডারলাইন করেন, সাদা কাগজে। কোন কাগজে? সাদা কাগজ। এবং সংবাদদাতাকে তা পড়ে শোনাতে হবে। আমলযোগ্য অপরাধ সংগঠনের লিখিত এই সংবাদ এবং মৌখিকভাবে প্রদত্ত লিখিত সংবাদ এজাহার, আন্ডারলাইন করবেন, বা দরখাস্ত নামে পরিচিত। এটা কি বলে? এজাহার বা দরখাস্ত। এজাহার বা দরখাস্ত। আচ্ছা, এখন এই এজাহারটা হচ্ছে আরবি শব্দ। দেখেন, যে ব্যক্তি বা সংবাদদাতা এজাহার দায়ের করে সেই ব্যক্তি এজাহারে স্বাক্ষর করবে। তো এখন আসি আমরা প্রাথমিক তথ্য বিবরণী। তাহলে এজাহার তো প্রাথমিক তথ্য বিবরণী কি? এফআইআর। প্রাথমিক তথ্য বা এজাহার আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হলে শুধুমাত্র তখনই উক্ত অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করা হয়। এজাহারে উল্লেখিত তথ্য ব্যবহার করে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম পূরণ করে আমলযোগ্য অপরাধের প্রত্যেকটি ফর্ম, এই যে বল দিবেন বিপি ফর্ম নং কত? 27 রক্ষিত করা হয়। বিপি ফর্ম নং 27 প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম নামে পরিচিত। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম নামে পরিচিত কোন ফর্ম? বিপি 27। প্রাথমিক তথ্য বিবরণী অভিযুক্ত ব্যক্তির নাম, জ্ঞাত বা অজ্ঞাত, শাস্তিযোগ্য ধারা, আইন, অপরাধ সংগঠনের স্থান, সময়, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, জব্দ মালামালের তালিকা ইত্যাদি উল্লেখ করা হয়। প্রাথমিক তথ্য বিবরণীতে আন্ডারলাইন করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবে এবং উক্ত বিবরণীর পাদদেশে সংবাদদাতার স্বাক্ষর বা টিপ সই থাকতে হবে। তাহলে কয়জন স্বাক্ষর করবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও করবে, আবার কি সংবাদদাতাও করবে। এইভাবে প্রাথমিক তথ্য বিবরণী দায়েরের মাধ্যমে যে মামলা দায়ের করা হয় তাকে বলে এফআইআর কেস। কি বলে? এফআইআর কেস। আন্ডারলাইন করেন, এটাকে পিএস কেস বা পুলিশ স্টেশন কেসও বলে। কি বলে? পুলিশ কেসও বলে, বাট অ্যাকচুয়ালি বলা হয় পুলিশ স্টেশন কেস। কি বলে বলেন? পুলিশ স্টেশন কেস। এখন সরি, এমন মামলা জেনারেল রেজিস্ট্রিতে তালিকাভুক্ত করা হয়। যখন জেনারেল রেজিস্ট্রিতে তালিকাভুক্ত করা হবে তখন এটা জিআর কেসও বলা হয়। তাহলে যদি আপনাকে বলে পুলিশ স্টেশন কেস আর জিআর মামলা কি এক কিনা, এক পরে হচ্ছে, বাট যখন পুলিশ স্টেশন কেসটা জেনারেল রেজিস্ট্রিতে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে কি? জিআর কেস। জিআর মামলার পক্ষ হিসেবে সংবাদদাতার নাম থাকে না, আন্ডারলাইন করেন। জিআর মামলার পক্ষ হিসেবে কার নাম থাকে না? সংবাদদাতার নাম থাকে না, বরং সংবাদদাতার নামের পরিবর্তে রাষ্ট্র নাম ব্যবহার করা হয়। অর্থাৎ জিআর মামলায় পক্ষ হিসেবে রাষ্ট্রের নাম থাকে, যেমন রাষ্ট্র বনাম রশিদ এবং অন্যান্য। তো বিগত বছর প্রশ্ন যদি দেখেন যে এফআইআর কার নিকট দায়ের করা হয়? কার নিকট? স্থানীয় থানা। কোন আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় এজাহারে স্বাক্ষর করবে কে বলেন? এ জায়গায় একটা কথা লেখেন, যে লেখেন সিআরপিসি সমান সমান লেখেন সংবাদদাতা, আর পিআরবি সমান সমান লেখেন ওসি। একটু লেখেন, লেখেন সিআরপিসি সমান সমান সংবাদদাতা,
সিআরপিসি সমান সমান সংবাদদাতা আর পিআরবি সমান সমান ওসি লেখেন, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। পিআরবি ওসি, অফিসার ওসি মানে কি? মানে এফআইআর এ স্বাক্ষর করবে দুইজন। আমরা জানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও করে, আবার কে করে? সংবাদদাতাও করে। বাট এই দুইজনের স্বাক্ষর করার কথা এক আইনে বলা নাই। সিআরপিসি তে বলছে কে স্বাক্ষর করবে? সংবাদদাতা। আর পিআরবি তে বলছে কে করবে? পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল তে বলছে কে? ওসি করবে। আপনার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রাথমিক তথ্য বিবরণীতে বা এফআইআর এ কে কে স্বাক্ষর করে? সংবাদদাতাও করে, আবার কে? ওসিও করে। যদি এইভাবে প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুসারে যে প্রাথমিক তথ্য বিবরণী আছে তাতে কে স্বাক্ষর করে, তাহলে শুধু ফৌজদারি কার্যবিধির 154 ধারায় কার কথা বলা আছে? শুধুমাত্র কে? সংবাদদাতা। বুঝতে পারছেন কি বেজাল? কেমন পরীক্ষা আসলে বুঝবেন? দেখি একবার। তাইলে হলো শুধু সংবাদদাতা। আর যদি পিআরবি তো উল্লেখ থাকবে না। যদি ধরেন ফৌজদারি কার্যবিধি 1898 154 ধারা উল্লেখ করে নাই, জাস্ট বলছে যে প্রাথমিক তথ্য বিবরণীতে কে কে স্বাক্ষর করে, তাহলে কয়জন? দুইজন। আর যদি বলে 154 ধারা উল্লেখ থাকে তাহলে কয়জন? বুঝতেন? জি, আরেকটু পড়ায় দেন, আর 5 মিনিট পরে তারপর পরীক্ষা দিয়ে নেন। এই 155টা পড়ে শেষ করে ফেলি। আমল অযোগ্য মামলার সংবাদ ধারা 155, ইনফরমেশন ইন নন কগনিজেবল কেসেস। দেখেন, আমল অযোগ্য অপরাধ এবং আমল অযোগ্য মামলা সম্পর্কিত কোনো তথ্য থানায় পুলিশের নিকট প্রদান করা হলে পুলিশের দায়িত্ব সম্পর্কে 155 ধারায় বলা হয়েছে। 155 ধারায় 2টি উপধারা আছে। দেখেন, প্রথমে আমরা 155 রেকে বলতেছে যে আমল অযোগ্য অপরাধ সংগঠনের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রদান করা হলে থানায় রক্ষিত বইতে তিনি তথ্যের সারমর্ম লিপিবদ্ধ করবে। এই যে বই, এটা হলো বিপি 65। কত? 65। অর্থাৎ এফআইআর রেকর্ড করে বিপি 27 আর জিডি রেকর্ড করে কত? বিপি 65। এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। বাট আমলযোগ্যের ক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতো না। দেখেন, 155 ধারায় বলা হয়েছে এমন মামলা বিচার করার এখতিয়ার আছে বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার আছে এমন প্রথম, আন্ডারলাইন করেন, প্রথম বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত কোন পুলিশ কর্মকর্তা তদন্ত করবে না। 3টা স্টার দেন। বিবিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আমল অযোগ্য মামলার তদন্তের নির্দেশ দিতে পারে কে? কে পারে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর কে? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পারে? পারে না। আবার মহানগর এলাকায় তাহলে নির্দেশ দিবে কে? মহানগর এলাকায় তো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই, তাহলে মহানগর এলাকায় নির্দেশ দিবে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কারণ মহানগর এলাকায় কি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে? নাই। তাহলে দেখে, সুতরাং এটা পরিষ্কার যে কোন পুলিশ অফিসার, আন্ডারলাইন করেন, স্ব উদ্যোগে সোমোটো আমল অযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে না। পুলিশ অফিসার স্ব উদ্যোগে পারে না। এমন অপরাধের বিচার করার এখতিয়ার আছে বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার আছে এমন প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ তদন্ত করতে পারে। তাহলে প্রশ্ন কিন্তু এসব জায়গা থেকেই আসে যে আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে কে পারে আর কে পারে না। পুলিশের নিকট যে অপরাধের তথ্য দেওয়া হয়েছে তা আমল অযোগ্য অপরাধ হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত না করে 155 ধারা অনুযায়ী প্রাথমিক তথ্যটির সারমর্ম থানায় রক্ষিত ফর্ম নং 65 বা সাধারণ ডায়েরিতে জেনারেল ডায়েরি এন্ট্রি হিসেবে কি করবে? লিপিবদ্ধ করবে এবং অভিযোগ সহ সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। সাধারণ ডায়েরিতে স্বাক্ষর করবে কে? সংবাদদাতা। এইভাবে
150 এবং একটা একটা পার্থক্য দেখেন, প্রাথমিক তথ্য বিবরণীতে স্বাক্ষর করতে কয়জন? দুইজন। কিন্তু জিডিতে করতেছে কয়জন? একজন, শুধুমাত্র কে? সংবাদদাতা। এইভাবে 155 ধারার অধীনে যে মামলার সূচনা হয় তাকে কি মামলা বলে? নন জিআর মামলা বলে। এরপরে দেখেন 154 এবং 155 ধারার মধ্যে পার্থক্য। আমলযোগ্য অপরাধ মামলার যদি পার্থক্য অ্যাকচুয়ালি খুব বেশি নাই, পার্থক্য যদি এইভাবে আপনারা পড়ে নিয়েন যে 154 ক্ষেত্রে আছে এফআইআর আর 155 ক্ষেত্রে কি জিডি। 154-তে তদন্ত করতে কারো অনুমতির দরকার নাই, 155-তে অনুমতি লাগবে প্রথম শ্রেণী অথবা কে দ্বিতীয় শ্রেণী, এতটুকুই পার্থক্য, তাছাড়া আর কিছু নাই। না না, জেনে রাখা ভালো। দেখেন, জেনে রাখা ভালো, পুলিশ আমলযোগ্য অপরাধের সংবাদ গ্রহণ করে 154 ধারায় এবং আমলযোগ্য অপরাধের সংবাদ গ্রহণ করে কত ধারায়? 155 ধারায়। পুলিশ আমলযোগ্য মামলার তদন্ত শুরু করে, যে বলতেন 156 কত 1 ধারায়, এবং আমল অযোগ্য মামলার তদন্ত শুরু করে কত 155 2 ধারায়। সংবাদদাতা এজাহারে স্বাক্ষর করবে, এজাহারে শুধুমাত্র স্বাক্ষর করে একজন, সংবাদদাতা। আর প্রাথমিক তথ্য বিবরণীতে স্বাক্ষর করে সংবাদদাতা এবং থানার কর্মকর্তা। এটা সিআরপিসি আর পিআরবি কম্বিনেশন। সিআরপিসি তে বলছে সংবাদদাতা, আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছে কততে? পিআরবি তে। ঠিক আছে। তো বিগত বছর প্রশ্ন যদি আমরা আসি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারায় আমল অযোগ্য মামলার কথা বলছে? কত ধারায়? 155। আর 2 নাম্বার দেখেন, যে কোনো মহানগর এলাকায় পুলিশ কর্মকর্তা আমল অযোগ্য মামলা তদন্ত করতে পারবে না, মহানগর এলাকায় পারবে না যদি সে অনুমতি না নেয়। কার? মহানগর এলাকায় কি দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে ভাই? দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নাই। 3 নাম্বার দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারে? এই জায়গায় 156, কারণ এফআইআর রেকর্ড করলে পুলিশের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে কততে? 156। সেলফ প্র্যাকটিসের 7 নাম্বার প্রশ্নটা দেখেন, যে 155 ধারার অধীন পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের সংবাদ দিলে পুলিশ কি করবে? সংবাদটি থানার বইয়ে লিপিবদ্ধ করবে এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। খ এবং গ উভয়। 10 নাম্বারটা দেখেন, এই যে এইভাবে প্রশ্ন আসবে, দেখেন প্রাথমিক তথ্য বিবরণীতে বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে স্বাক্ষর করবে কে? এই জায়গা কি বলছে? ফৌজদারি কার্যবিধি 154 ধারা বলছে। তাহলে এই জায়গা কয়জন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংবাদদাতা উভয়। 2 আইন নাকি? যদি বলতে 154 ধারা অনুসারে কে করবে, তাহলে শুধুমাত্র কে ছিল? সংবাদদাতা। আচ্ছা, এবং জিআর এর পূর্ণ রূপ হলো জেনারেল রেজিস্টার্ড কেস। এটা এজাহারের মাধ্যমে পুলিশের নিকট দায়েরকৃত মামলা। তাহলে তানভীর সাহেব বলেন তো, যে এজাহারের সাথে এফআইআর এর পার্থক্য কি? এজাহার হচ্ছে প্রাথমিকভাবে যে অভিযোগ, প্রাথমিকভাবে মৌখিক বা লিখিতভাবে যে অভিযোগটা দেয় সেটা হচ্ছে এজাহার। যখন এটা বিবি ফর্ম 27 নম্বর ফর্মে ওটা এন্ট্রি হবে তখন ওটা হচ্ছে এফআইআর হবে। ধন্যবাদ। বিপি 27 ফর্মে যখন এটা রেজিস্ট্রি হয়ে যাবে, এন্ট্রি হয়ে যাবে, তখন সেটারে বলা হবে কি? এফআইআর। তো আজকে ঠিক আছে, যেহেতু আপনাদের এই মানে আবহাওয়া খারাপ, বৃষ্টির নেমেই চলছে অবিরত, তো আজকে আপনাদের এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে এখন পরীক্ষা হবে, অনলাইনেও প্রশ্ন পাবেন, সবাই পরীক্ষা দিবেন। 10 মিনিটের মধ্যে পরীক্ষা দিয়ে উত্তরপত্র দিয়ে দিবেন সাথে সাথে, কেউ দেরি করবেন না। কোনো প্রশ্ন আছে কিনা অনলাইনে যারা আছেন ভাই? বেশি বেশি পড়া হচ্ছে না কি শেষ করতে, মানে আগে থেকে কি বেশি পড়া হচ্ছে? মানে স্পিড বেশি? স্পিড বেশি না হলে তো আপনি ভুলে যাবেন, আবার শেষ করা যাবে না, বুঝতে পারছেন? হ্যাঁ। আর কোশ্চেন কি স্যার? বলেন। এবং স্পিড বাড়ার একটা কারণ আছে, আপনার তো একবার পড়া কি হয়ে গেছে, আর যার একবার পড়েন নাই সে আবার বলেন না আমি কিন্তু খুঁটিনাটি সবই পড়াই, স্পিড বেশি হলেও কোনো কিছু ছাড় দেওয়ার কিন্তু অবকাশ নাই, খুঁটিনাটি যা আছে সবকিছুই পড়ানো, যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তাই পড়াই, এবং আগের বার থেকে আরো তথ্যবহুল। বলেন বলেন তুষার, বলেন। স্যার কোশ্চেন কি স্যার আমাদের গ্রুপে দিবেন স্যার? গ্রুপে যদি ঢুকে দিবানি, নাহলে টেলিগ্রামে দিচ্ছি, ল্যাপটপ থেকে ফেসবুকে ঢুকে কিনা আমি জানি না। জি স্যার।